ওকে, আসসালামু আলাইকুম। তো আমাদের এই 46তম রিটেনের আজকে বলতে গেলে তোমাদের নতুনদের সাথে দ্বিতীয় ক্লাস, আর পুরাতনদের সাথে আরো কিছু ক্লাস হয়েছে, এগুলো আমরা কাউন্ট করলাম না। আমি প্রথমে বলবো যে 200 মার্কস, এর মধ্যে আমাদের টার্গেট 140। আমি আজকে দুইটা বিষয় ক্লিয়ার করব। একটা হলো আমি গাইডলাইন বলবো যে কোন টপিকটাতে কত মিনিট টাইম থাকবে, কোন সময় আমরা কিভাবে প্রত্যেকটা টপিক বেসড আমরা কিভাবে ভালো করতে পারি। আমরা প্রত্যেকটা পয়েন্টে মানে অর্থাৎ ধরো থিমেটিক কোশ্চেনে কতটুকু সময় কিভাবে কি করা উচিত, এই টাইম ফ্রেমটা খুব গুরুত্বপূর্ণ। কোনটার জন্য কত মিনিট সময় বরাদ্দ। ওকে, এইটার আমি যে এটার আদলে অন্যান্য বিষয়ে তুমি টাইম ম্যানেজমেন্টটা করে নিবা। সেকেন্ড হলো আমি ট্রান্সলেশনের প্রত্যেকদিন যে লেকচার গুলা দেবো তার সাথে প্র্যাকটিস দেবো। যেমন আজকে নোট 1 2, এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা কৌশল। অত নিয়ম টিয়ম কিছু না, ছোটখাটো একটা কথা। এই কথাটার উপরে আমি দশটা দশটা করে 20টা আবার প্র্যাকটিস শিট প্র্যাকটিস শিট দেবো। তুমি সলভ করবা, না পারলে সলিউশন দেওয়া আছে, কিন্তু 100% ওই নিয়মের সাথে মিলবে। এইভাবে করে আমি প্রত্যেকটা ইয়ার সাথে হোমওয়ার্ক দেবো। তোমরা আগে বলো, প্রমিস করো যে হোমওয়ার্কটা কখনোই মিস করবে না, ইনশাল্লাহ বলো। কংগ্রেচুলেশন। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইমপ্রুভমেন্ট করবে, ইমপ্রুভমেন্ট দেখবা যে আটকা পড়তেছে কোনো সমস্যা নেই, দেখবা যে এখানে সলিউশন দিয়ে দিয়ে আছে। আমি প্রথমে ব্ল্যাঙ্ক দিছি, তারপর সলিউশন দিচ্ছি। ওকে, প্রথমে গেলে টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, ছটাকা এটা কি এইভাবে বোর্ড যেভাবে আছে এভাবে লিখলে এটা কি বলে, ভার্টিক্যাল নাকি না হরিজন্টাল? জি স্যার, ভার্টিক্যাল। ভার্টিক্যাল। ভার্টিক্যাল জি স্যার। টাইম ম্যানেজমেন্ট, বা এটা আমি রুট ম্যাপ বলতে পারি। রুট ম্যাপ ভার্টিক্যালে নাও। এরপরে আহ, তুমি বক্স করবে আমি বলি। ঠিক আছে, আমি বলতেছি দাঁড়াও। জাস্ট এইভাবে তো বক্স করানো। দাঁড়াও, আপনি এটা পরীক্ষার আগের রাতে তোমার জন্য এটা অতি গুরুত্বপূর্ণ একটা কাজ। দাঁড়াও, এই হলো টপিক, উপরে জায়গাটা খালি রেখো। টপিকের জন্য জায়গার নাম রাখলাম মার্ক। ওকে, তারপরে প্রত্যেক টপিকে একটা রিস্ক নাম্বার থাকে। তারপরে এক্সপেক্টেড মার্কস, প্রপোজ টাইম, সাজেশন। এই হলো বিষয়। তার উপরে ঘরটাতে আমি কি লিখতে পরে বলতেছি। Part, পার্ট এ, পার্ট এ। ওকে, আমি প্রথমে এখানে আমি টপিকের নাম দিলাম টপিক, তারপরে মার্ক, প্রত্যেকটাতে কি বললাম, রিস্ক আছে, এক্সপেক্টেড মার্কস, তারপরে হলো প্রপোজ টাইম। এইটা হলো খুব গুরুত্বপূর্ণ, প্রপোজ টাইম। আর হলো সাজেশন। সাজেশন, হ্যাঁ। উম, এই পর্যন্ত লিখছি কিনা সবাই? এখানে একটা গ্যাপে আমি কথা লিখতে চাই পরে। সবাই কি বক্সটা মানে বক্সটা দেখতে পাচ্ছ, লিখছো কিনা? বক্সটা লিখতেছো? আমি বোর্ডে দেখি। জি স্যার, লিখছি। ওকে, বক্সটা কি লিখছো? তারপর আমার সাথে তাড়াতাড়ি লিখো। জি স্যার। লিখছো এই পর্যন্ত? জি স্যার, লেখা শেষ স্যার। আচ্ছা,
প্রত্যেকটা আমাদের টাইম অনুযায়ী কাজ করতে হবে। টাইমটা কি হবে দেখো, টাইমটা, হ্যাঁ, প্রথম 5 মিনিটের, কলমটা চেঞ্জ করে আগে লিখো। প্রশ্ন হাতে পাওয়া। প্রথম 5 মিনিট, 5 মিনিট মাইন্ড ম্যাপিং, এটাকে বলা হয় মাইন্ড ম্যাপিং। ম্যাপিং এটা এটা মনে রাখবা, ওই যে এ গুড বিগিনিং ইজ হাফ ডান। কোনো কাজ সুন্দরভাবে শুরু করা অর্ধেক কাজের শামিল। 5 মিনিটে আমি আমার কথা তুমি বিশ্বাস করতে শুরু করো। 5 মিনিট সময় উম, মানে উপযুক্ত ভাবে কাজে লাগানো। এই 5 মিনিটের মধ্যে নির্ধারণ হবে তুমি তুমি আগে আমার কথা শোনো। মাইন্ড ম্যাপিংটা পরীক্ষার হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি মানে ওয়ার্ল্ড জার্নাল গুলো যদি খুব ভালো করে ফলো, তুমি ধরো মাইন্ড ম্যাপিং এর কথা বলি, ইসরায়েল ইসরায়েল হলো মাইন্ড ম্যাপিং এর জন্য পৃথিবীতে সেরা। তুমি কি মনে করো যে সিরিয়াতে যে আক্রমণ করবে, সিরিয়াতে যে এমন একটা ঘটনা ঘটতে পারে এবং সিরিয়াতে সাথে সাথে আক্রমণ করবে, এটা ইসরায়েলের পরিকল্পনা আগে ছিল কি ছিল না সেটা বলো। ছিল ছিল স্যার। স্যার। আমরা ছিল এগুলো স্যার, আমরা ছিল। ভাবতে পারি না। অর্থাৎ ওরা ওদের তুমি তুমি এখন দেখো, ওরা যখন খেলাটা শেষ করে তখন আমরা বুঝি যে এটা একটা পরিকল্পনা ছিল। খেয়াল করো দেখো নিরবচ্ছিন্ন ভাবে, এবং আমি আমি আমরা এখন বুঝতেছি যে এই যে লেবাননের উপর যে জোর করে যে হঠাৎ করে হামলায় পড়া, এটার পিছনে কিন্তু তার যে অন্তর্নিহিত পিছনে যে সিরিয়া একটা বড় ব্যাকগ্রাউন্ড ছিল, এটা কিন্তু আমাদের মাথা থেকে উড়ে গেছিল। এটা কিন্তু পৃথিবীর মানুষ চিন্তা করতে পারেনি। খেয়াল করতো? স্যার লং এটা কি পরিকল্পনা ছিল। তুমি দেখো মাইন্ড ম্যাপিং কি জিনিস, মানে ওর খেলাটা কেমন, হ্যাঁ, যে এই যে সিরিয়ার মতো একটা, কারণ সিরিয়া আমি তো বলছি যে মিডল অফ দ্য মিডল ইস্ট, সিরিয়া তার নিয়ন্ত্রণে, মধ্যপ্রাচ্য তার নিয়ন্ত্রণে, পরিষ্কার পরিষ্কার একটা জায়গা, হ্যাঁ। গোলান মালভূমির মতো গুরুত্বপূর্ণ জায়গায় মধ্যপ্রাচ্যে খুব কমই আছে যেখান থেকে পুরো এরিয়া নিয়ন্ত্রণ করা যায়। তো হ্যাঁ, তো দেখো কি গেমটা ওইদিক দিয়ে খেললা, হামাস আর ইয়ার পর পর্যু পর্যু হামলা করতে করতে দুর্বল করতে করতে রাশিয়ারে আর ইয়ার ওইদিকে মনোযোগী রেখা এদিক দিয়ে আসাদের দুর্বল করে টুক করে ইয়ে করে ফেলছে। খেয়াল করছো? তো এই জন্য পরীক্ষার হলের মধ্যে আমি এই জন্য বললাম যে মাইন্ড ম্যাপিংটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি 4 ঘন্টায় কি কোনটা কোন কোন কার্ডটা কোন সময় চালু দেবো, এইটা উপরের তোমার পুরো পরীক্ষা নির্ভর করবে। কারণ 4 ঘন্টার মধ্যে আমার 140 টার্গেট। নিচে দেখি, আমি চলে নিচে শুরু করি তো, নিচে দেখি, নিচে দেখি মানে হলো যে ইয়েতে কোথায় বলো, মানে এই বক্সের পরে, বক্সের নিচে, বক্সের নিচে দেখি। ওকে, মাইন্ড ম্যাপিং পরে 5 মিনিট আমি হাতে রাখলাম, এখানে আমার গেল 5 মিনিট। দেখি তোমরা বহুত ক্লিয়ার দেখতে পাচ্ছ না, আশা করি ক্লিয়ার চালা। ওকে, ওকে। এবার 1 নম্বরে হলো যে ধরো আমরা হিসাবে তো থিমেটিক কোশ্চেন আগে লেখার কথা, তাই না? পার্ট আছে থিমেটিক কোশ্চেন, থিমেটিক না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। থিমেটিক কোশ্চেন, থিমেটিক কোশ্চেন কত? থিমেটিক কোশ্চেনের মার্কস কত? স্যার 30 30। মার্কস। 30। রিস্ক কত? টেন। রিস্ক কত বলো? রিস্ক 10 হলো হতে পারে এখানে যদি 10 মার্কস। এই 10-12 নম্বর পাই গেছো আর সর্বনাশ করে ফেলবা। ওকে, এক্সপেক্টেড মার্কস হলো আমার এখানে 22। ধরো এই নাম্বারটা থাকতে হবে, এর এর নিচে, মানে ধরো 10 দোকানে 20, 15টার মধ্যে যদি 2.5 নম্বর করে পাও, 22+, এর নিচে নামলে তুমি ভালো করে দেবা। প্রপোজ টাইম এখানে, এটা আমি কোন কলেজে লিখে দিতে চাই, কোনো মতে এটা টার্গেট হলো 45 মিনিটস, 45, অ্যাটমোস্ট 50।
এর বাইরে যদি তুমি যাও তাহলে তোমার মনে রাখবা যে এটা একটা বড় অর্থনী সংকেত। সাজেশনটা তো ফলো ক্লাস লেকচার, ফলো লেকচার আমরা এখানে ক্লাস লেকচারের মধ্যে এই কথাটা বোঝানোর চেষ্টা করবো যে আমরা গত ক্লাসগুলোতে বলছি যে উম, গত ক্লাসের কেউ আছে কিনা, দেখো যে একটা কথা বলছে যে প্রশ্নগুলো পইরা একটা কথা আমার গত ক্লাসের কেউ থাকে, প্রিভিয়াস ব্যাচের কেউ থাকলে বললো যে প্রশ্নগুলো আমরা কি প্যাসেজের দিকে খুব কনসেন্ট্রেশন দিয়ে রাখবো নাকি প্রশ্ন পড়ার সাথে সাথে কিছু একটা উত্তর বের করে ফেলার চেষ্টা করবো। প্রশ্ন পড়ার প্রশ্ন সাথে পড়ে সাথে ধরো যদি টাইম বাঁচাতে চাও, যদি দেখতেছো যে আমার টাইমে কুলে উঠতে পারছি না, আমি প্যাসেজের সাথে আমি প্যাসেজার প্রশ্ন সমন্বয় করতে পারছি না, তখন তোমার মাথায় টার্গেট থাকবে যেহেতু আমার টাইমটা ফিক্সড এখানে, হ্যাঁ এই আমি প্রশ্ন দেখে কিন্তু একটা উত্তর অনুমিত উত্তর ইয়ে করে ফেলবো। এরকম ধরনের আমি কিছু কৌশলগত কথা বলবো, এগুলোর কাজে লাগাইয়া যা কিছুই করো ভাই। আমার কথা হলো আমি 45-50 অর্থাৎ 10টা 55 ঘড়ির কাটায় থিমেটিক কোশ্চেন শেষ। 11টা বাচ্চা আমি রাজি না তোমার সাথে। আমি 10টা থেকে 10টা 5 মাইন্ড ম্যাপিং, 10টা 5 থেকে 10টা 55 আমি এর বাইরে 1 সেকেন্ডের সময় দিতে রাজি না তোমাকে। ঠিক আছে? আচ্ছা গেল এটা। সেকেন্ড 2 নম্বরের কাজ, 2 নম্বর টপিকের নাম কি বলো? গ্রামার স্যার। থিমেটিক কোশ্চেনের পরে গ্রামার। গ্রামার, গ্রামারে কত? 30। 30। 10-15 নম্বর এখানে, 10-15 নম্বর এখানে ঢুকে এটা অবশ্যই এখানে 24 টার্গেট হবে। 24 পারবো না, 24 ভাই আলটিমেটলি আমি 22 এটা দিয়ে রাখলাম, 22। ওকে, একটু দাও, 22, 22, 22 প্লাস প্রপোজ টাইম এখানে আমরা কত মিনিট রাখতে পারি? 30 মিনিটস। স্যার আর বেশি? রিস্ক মানে কি? রিস্ক মানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোটা রিস্ক মানে কি? রিস্ক মানে হলো ওই টপিক, ধরো মনে রাখবা এটা একটা কম্বিনেশন। পুরো এটা তো যুদ্ধক্ষেত্র, ধরো কোনো একটা পার্টে খারাপ করছো, এটার প্রভাব পুরা ইয়েতে। শোনো, তোমার এখন সামনে পরীক্ষা, তোমার পায়ে প্রচন্ড ব্যথা পাইছো, মাথাতে ব্যথা পাও নাই, কিন্তু পরীক্ষা ভালো হবে কিনা বলো? না স্যার। কেন? মাথা তোমার তো হাতেও পাও না, হাতেও সমস্যা নেই, মাথায়ও সমস্যা নেই, স্যার চোখেও সমস্যা নেই, কেন খারাপ হবে? একটা একটাকে প্রভাব ফেলে। প্রভাব ফেলে মানে অর্থাৎ এই একটা সেগমেন্টে যদি খারাপ করো ওভারঅল নাম্বারটা কমে আসবে। সেই জন্য আমরা প্রত্যেকটা সেগমেন্টে আমি আমার কাঙ্ক্ষিত নাম্বারটা বের করে নিয়ে আসতে চাই। তো এখানে 25 মিনিট, আমি আটমোস্ট 30 মিনিট এখানে বলে রাখলাম। আর এখানে মনে রাখবা গ্রামার নিয়ে তুমি উম, অতি চিন্তা করা ছাড়া আমার সহজ করে বলো, গ্রামারের এত বছরের প্রশ্ন করছো, যারা আমার ইয়ে করছো তারা বলো কোনগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ। কি কি গ্রামারের মধ্যে আমার কি কি, আমার কোন কোন পার্টটা গুরুত্বপূর্ণ? জয়নিং সেন্টেন্স একটা, জয়নিং সেন্টেন্স। পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন কবে আসছে? আমার গুরুত্বের ভিত্তিতে বলো। ওরা 46 আর 3 মাস সময় আছে, ওদেরকে মানে প্রেশার দিও না। স্যার ইরর কারেকশন, কারেকশন, দাঁড়া, ইরর কারেকশনও বাদ কারেকশন। দাও। কারেকশন মানে সবই কারেকশন, কারেকশন। পার্ট পার্টস অফ স্পিচ। শব্দের দাঁড়াও, ওয়ার্ড সেন্টেন্স ফরমেশন বলো, মেকিং। ওয়ার্ড ফরমেশন বলো, ওয়ার্ড ফরমেশন। তারপরে কি? জয়েনিং সেন্টেন্স, পাংচুয়েশন। বিলং, 3 নম্বর পাঞ্চুয়েশন। হ্যাঁ, পাঞ্চুয়েশন একবার একবার বা দুইবার আসে পাঞ্চুয়েশন। হ্যাঁ, তারপরে আর 4 নম্বর সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং। আর কিছু আছে কিনা বলো? অ্যান্টোনিম, অ্যান্টোনিম, সিনোনিম। না, এগুলো তো গ্রামার না, এটা তো গ্রামার না। আচ্ছা, তাহলে তোমারে আমি বলি, স্যার তো এগুলোর উপরে ক্লাস নেবেন, এগুলো দেখে হলো জয়েনিং সেন্টেন্সের মধ্যে প্লিজ আমার কথা শুনতে মনোযোগ দিয়ে শুনতেছো, ইয়েস নো বলো। জি ইয়েস স্যার, স্যার। ইয়েস, শোনো, ইয়েস এন্ড স্যার। এর ব্যবহার আরেকবার বসি, মাথার মধ্যে বেশি খেলাইও না। এন্ড এর ব্যবহার এজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। জয়েনিং সেন্টেন্স মানে হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা তো বানাইবা শিওর, অথবা বাক্য যদি সেপারেট করতে বলে এটা সহজ করে কোনো বিষয় না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে ঘুরে ফিরে দেখবা যে এন্ড এর ব্যবহার মাস্ট আসে। এন্ড দিয়ে বাক্য সংযুক্ত করবা, বাট দিয়ে বাক্য সংযুক্ত করা, দো অলদো দিয়ে বাক্য সংযুক্ত করা, এরকম 4 থেকে 5টা কনজাংশনের ব্যবহার বেশি। অ্যাজ, সিন্স, বিকজ, দো অলদো, বাট, এন্ড।
হোয়েন হোয়াই। আমার সাথে একটু যাদের এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ বা না বলে দাও। Yes, sir. তাহলে চাপ নিও না, মানে এটা সম্ভব। তুমি 10-20 মিনিট মনোযোগ দিয়ে যদি ভিতরে আলো জ্বালাও যে আমি পারবো, ইনশাল্লাহ পারা যাবে। ওয়ার্ড ফরমেশনের জন্য কথা বললে শুনবা কিনা? লেখা রাখো সাফিক্স প্রিফিক্স গুলো মুখস্থ। সাফিক্স প্রিফিক্স এর উপর একটু সময় দেবো। লেখা রাখো সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স গুলা প্রিলিমিনারিতে যে স্যারের বই বা মাস্টার্সের বই আছে না, নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে নাউন, এই অধ্যায়টা আছে। চেঞ্জিং পার্সোনালিটিস বা Yes, আইডেন্টিফিকেশন অফ sir. চেঞ্জিং পার্সোনালিটিস নামে একটা অধ্যায় আছে কিনা? আছে, স্যার sir. আমি তোমাদের কাছে একটা বিশেষ স্বনির্বন্ধ অনুরোধ করবো, এটার একটু টাইম নিয়ে এটারে শুধু পড়বা, শুধু পড়বা। তাহলে দেখবে যে নাউন থেকে অ্যাডজেক্টিভ স্যারের বইয়ের মধ্যে কিন্তু পর্যাপ্ত দেয়া আছে এখানে। আমার কথা দাও যে এটা তুমি পড়ে ফেলবা নিজে নিজে। পড়বো, স্যার। ইনশাআল্লাহ পড়বো স্যার। ইনশাল্লাহ দেখবা যে এটার উপরে দেখবা যে শব্দ গঠন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। পাংচুয়েশন, পাংচুয়েশন যদি বলো যে তুমি কি করবা, পিসি দাস বা ধরো আছে না, পিসি দাস বা রেনেন মার্টিনের বইটি আছে নাকি তোমাদের কাছে? Yes, পিসি sir. দাসের Yes, বই sir. আছে। আচ্ছা Yes, আচ্ছা, sir. প্যাসেজ ট্রান্সলেশন কোথাও দেখছো কিনা? প্যাসেজ ট্রান্সলেশন, ওহ সরি, প্যাসেজ ন্যারেশন। জি স্যার। প্যাসেজ পেসেজ ন্যারেশন, ন্যারেশন, হ্যাঁ প্যাসেজ ন্যারেশন দেখছো আছে কিনা? স্যার। তাহলে হি সেড টু মি হাউ আর ইউ, এই যে হি সেড টু মি কমা, এইচটা আবার ক্যাপিটাল লেটার, হাউ আর ইউ ইনভার্টেড। যদি তুমি ভালো করে কয়েকটা প্যাসেজ ন্যারেশন দেখো, পাংচুয়েশন অক্কারে মন দিল দিয়ে দেখবা, পড়ো না, নিয়ম টিয়ম বাদ দাও। মন দিল দিয়ে কয়েকটা প্যাসেজ ট্রান্সলেশন মনোযোগ, সরি প্যাসেজ ন্যারেশন মনোযোগ দিয়ে পড়ো। তোমার বুঝতে পারবা কোন জায়গায় কোনটা ব্যবহার করা হয়েছে, কারণ প্যাসেজ ন্যারেশনে অলমোস্ট সকল পাংচুয়েশন ব্যবহার করা হয়। আমার সাথে দ্বিমত পোষণ করবা? না, স্যার। আমি কি তোমার নিয়ম করতে বলছি নাকি মন দিল দিয়া প্যাসেজ ন্যারেশন গুলো দেখতে বলছি? কোন জায়গায় ইনভার্টেড কমাটা দিছে, ইনভার্টেড, কারণ পাংচুয়েশনের মধ্যে প্যাসেজ ন্যারেশনের মধ্যে কিন্তু বেশি আসে। ওকে, ঠিক আছে। জি স্যার। ঠিক আর আছে, স্যার। সেন্টেন্স মেকিং এ আমি থিমেটিক কোশ্চেন পড়ানোর সময় বলবো। থিমেটিক কোশ্চেন, সেন্টেন্স মেকিং এ আমরা 10-এ 10 পাইতে চাই। রিপিট করো আরেকবার, সেন্টেন্স মেকিং এ কত? ইনশাল্লাহ। 10-এ 10 পেতে 10-এ পারি 10। ইনশাআল্লাহ। কারণ ইনশাল্লাহ। আমি বলে আর কি, তোমার বলে আর কি, যদি একটু কঠিন হবে কখন, যদি বলে এটার সিনোনিম লিখো বা অ্যান্টোনিম লিখে বাক্য লিখো, তখন একটু কঠিন হয়। তো সেক্ষেত্রে আমি বলে আর কি, এটা একটা আমরা চালাকি আছে। আমরা থিমেটিক কোশ্চেনের সময় বলবো, থিমেটিক কোশ্চেনের মধ্যে আমি ওই শব্দটা খুঁজে বের করবোই। বের করার পরে তোমার কি করবো বলো, ওইটার আদলে বাক্য তৈরি করবো। যদি অর্থ নাও জানি, তো ওই বাক্য যেন আমি একটা বানাই আসতে পারি, কাছাকাছি বাক্য। বুঝছো কিনা? প্যাসেজ থেকে আমরা কি প্যাসেজ থেকে হুবহু লাইনটা নেবো, নাকি প্যাসেজের না, না আলোকে স্যার, একটা বাক্য বানাবো? তো পেতে আমি কিন্তু নিতে হবে। নাম্বার এখানে যদি এখানে নাম্বার আমি মিস করতে চাই না ভাই, এখানে আমার 10 নম্বর এখানে বাজেট বরাদ্দ। ওকে, এবার আলটিমেটলি তোমার ভিতরে খুব চাপ প্রেশার মনে হচ্ছে যে গ্রামার তুমি খুব খারাপ করবা, মানে এমন আহামরি কিছু নাই কিন্তু। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। তাহলে আচ্ছা, 3 নম্বরে মিউট করে ফেলো। 3 নম্বরে কি? 3 নম্বরে বলো। সামারি সামারি না, লেটার তৈরির জন্য সামারি কি ভুলে গেছি। সামারি তারপরে লেটার টু স্যার এডিটর। সামারি ও, স্যার। তিন সামারি। নম্বরে সামারি 3 নম্বরে সামারি। জি স্যার। সামারি, সামারিতে সামারি মার্চ 20। সামারিতে রিস্ক হলো 5 নম্বর পাওয়া। মনে বাণী পূরণ যে স্যারের সাথে নিচে খেলা দেখতে, এবং সামারিতে 4 নম্বর দেয় না। এখানে টার্গেট হলো 14+। আমার এই যদি টোটাল বলো যে এখানে ইংলিশে আমার এই পুরো প্রশ্নটার মধ্যে কোনটা কঠিন, সামারি লেখা কঠিন, কারণ সামারি লেখা স্যারের মন মতো উপস্থাপন করা, এটা প্রপোজ টাইম হলো 20 মিনিটস। 20 মিনিটস। আচ্ছা শোনো, একটু কথা বলে রাখি। সামারিতে কাজ হলো, সামারিতে আমরা যে কাজটা করি, থিমেটিক কোশ্চেন, থিমেটিক কোশ্চেন এবং থিমেটিক কোশ্চেন গুলা যদি ধারাবাহিক ভাবে কল্পনা করো, কারণ থিমেটিক কোশ্চেন এই পর্যন্ত যতগুলো প্রশ্ন দেখছি,
সবগুলো কিন্তু প্যাসেজে ধারাবাহিক ভাবে দেওয়া হয়েছে। থিমেটিক কোশ্চেন গুলো যদি তুমি কল্পনা করো, মানে একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী সাজাও, তাহলে কাছাকাছি একটা সামারিতে যে আমরা পৌঁছি। যারা পুরাতন আছো, পুরাতন পাপি, বলো ইয়েস অর নো। Yes, sir. নতুন যারা আছো শুনো, থিমেটিক কোশ্চেন গুলোর একটা থিমেটিক কোশ্চেনের কিওয়ার্ড গুলা, মূল বক্তব্য গুলা, থিমেটিক কোশ্চেনের মধ্যে যে বক্তব্যটা চাওয়া হয়েছে এগুলা যদি তুমি অনুমান করো, এগুলা নিয়ে যদি একটা একটা করে বাক্য অনুমান করো, একটা সামারি দাঁড়ায়। নতুনদের মধ্যে বলো, Yes, sir. কথা বলছো কিনা? যদি আমি আবার Yes, বললাম, sir. সামারি যদি তুমি গাইডলাইন মাইনা আমাদের নিয়মের মানে থিওরির সাথে মিলে করতে চাও, আমি আমি এটা কখনোই সহজ মনে করি না। কারণ পুরো প্যাসেজটা বুঝে কি বুঝছো, এটা এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে মূল কথাটা আমার আমি আমি সারেন্ডার করলাম। কারণ অনেক সময় এটা পারা যায় না। বরং আমি দেখছি যে আমার চোরাই আমি করলে এটা আমার, কারণ টাইম তো আমার সীমাবদ্ধ, আমি তো গবেষণা করার সময় পাচ্ছি না। অর্থাৎ আমার যদি টাইম সীমাবদ্ধ, তুমি থিমেটিক কোশ্চেন গুলারে একটা একটা করে চিন্তা করো, যে এটার উপরে কোনো মতে যেন থিমেটিক কোশ্চেনের প্যাসেজ কপি না হয়, এটার উপরে আমরা ইনশাল্লাহ একটা সামারি লিখবো। তো হাজার এখানে বললাম যে থিমেটিক কোশ্চেন অ্যানালাইসিস, থিমেটিক কোশ্চেন অ্যানালাইসিস অ্যানালাইসিস করে। ওকে, কারণ থিমেটিক কোশ্চেন গুলাতে প্যাসেজের কোর পয়েন্ট গুলার কথা বলা আছে কিনা একটু আগে বলো। থিমেটিক কোশ্চেন যেগুলো থাকে এগুলো প্যাসেজের মূল বক্তব্য। Ji, Yes, sir. sir. Yes, sir. তাহলে তুমি বুঝতেছো, জি এটা তো স্যার। সহজ কথা। হ্যাঁ, আসো লাস্ট হলো লেটার টু ভিতর। তাই এডিটর কত 20 মার্কস। রিস্ক এও 7 নম্বর দিয়ে দিছে, 8 নম্বর দিয়ে দিছে, সর্বনাশ হয়ে গেছে। 7-8 নম্বর পাওয়ার আশঙ্কা আছে। এখানে আমি 14টাতে চাই। এখানে টাইম হলো 20 মিনিটস। আর এখানে হলো ফলো ফরম্যাট মানে কি, শোনো, একটা ওই কয়েকটা বাক্য লেখার কতগুলো বাক্যটাকে ওই যে আগের ব্যাচে দিছি, এরকম কিছু বাক্য যদি পারো মুখস্থ করে রেখো। আর থিমেটিক কোশ্চেন সামারি এগুলো যদি অ্যাডজাস্ট করো, নতুন কিছু করে ভাবো, আমার মনে হয় এটা লেখা একেবারে টাফ কিছু না। এটা 2-2.5 পৃষ্ঠা সুন্দর করে লিখে ফেলতে পারবা। ফরম্যাটটা দেখাই দেবো, আর কয়েকটা কমন বাক্য দিয়ে দেবো আর কি, যদি নতুনত্বের জন্য আর কি, বুঝছো? এর আগের Yes, ব্যাচে sir. দিছি, কমন বাক্য দিলাম। ওকে, তাহলে আমার এবার বলো টাইম স্যার, কত, টাইম কত এখানে মিনিট দিতে পারবে? ফরম্যাটটা ঠিক থাকলে কত মার্কস দিতে পারে? ফরম্যাট ঠিক রেখে যদি মূল বক্তব্যটা ফোকাস করে লিখো, 14-15 পাইবা শিওর। 14-15 কিন্তু MashaAllah. স্যাররা, Alhamdulillah. শোনো আমি বলে রাখি, মাশাল্লাহ বলো না, স্যাররা তো ইনশাআল্লাহ। সব সেকেন্ড ক্লাস পাওয়া লোক। এবার বলো মানে কি, কেন এই কথাটা বললাম? সেকেন্ড ক্লাস পাওয়া লোক মানে কি? তো তাদের এটা স্যার মানে বেশি মার্কস দিবে না। ইংলিশ ডিপার্টমেন্টে এক সময় সিজিপি লেখা বেশি ওঠে ওগুলো না। ক্লিয়ার না। আচ্ছা, লেখা অনেকগুলো লিখলে বেশি ক্লিয়ার হয় না, সমস্যা নেই, তোমরা বুঝে শুনে লিখো। ইংলিশ ডিপার্টমেন্টে একটা সময় সেকেন্ড ক্লাসের ফার্স্ট ক্লাস পাওয়া যেতই না। দেখো যে অধিকাংশ সেকেন্ড ক্লাস, এটা জানো কিনা? জি স্যার, জি, সিজিপি স্যার। কম ওঠে স্যার। হ্যাঁ, একদম মানে ইংলিশ ডিপার্টমেন্ট সেকেন্ড ক্লাসে ফার্স্ট ক্লাস, বুঝছো কিনা? সেকেন্ড ক্লাসটা হলো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস পাইছে, থার্ড ক্লাস পায় না, এটা হলো বিষয়। ফার্স্ট ক্লাস নাই, একেবারে রেয়ার ফার্স্ট ক্লাস। তো সেজন্য স্যারদের নাম্বার হইলো, স্যার চিন্তাই করে যে 100-60 নিচে দেয়া, 60-এর উপরে দেওয়ার কথা চিন্তা করতে পারে না। এটা একটা বড় আহ, মানে প্রবীণ টিচারদের এটা একটা বড় সংকট আর কি। এখান থেকে বললাম তো। এখানে আমার টাইমটা কত করো, টোটাল টাইম হলো কত, হিসাব নিলাম। স্যার রিস্ক মার্কটা আরেকবার যদি একটু ক্লিয়ার করতেন। রিস্ক মার্ক বলতেছি, তার আগে টাইম এখানে কত মিনিট হচ্ছে বলো না, বেশি বেশি 2 চললে ঘন্টা। 2 ঘন্টা, স্যার। 2 ঘন্টা। 2 ঘন্টা হয়ে 2 গেছে। ঘন্টা মানে অর্থাৎ আমি তোমার বলতে চাই, মানে অর্থাৎ এক 1 ঘন্টা 55 মিনিটের মধ্যে তোমার, 1 ঘন্টা 55 মিনিটের মধ্যে আমার লেখা শেষ হবে। লেখা রাখো, পার্ট এ 1 ঘন্টা 55 মিনিটের মধ্যে, মানে অর্থাৎ 2 ঘন্টার উপরে 1 মিনিটও যাবে না আর কি, আমি সেটা বললাম। 1 সেকেন্ডও 2 মিনিট, 2 ঘন্টার উপরে যাবে না। কারণ রিস্ক নাম্বার বলতে আমি বললাম যে ধরো তুমি সামারি, একটা সাদামাটা সামারি লিখছো, এখানে পেয়ে যাচ্ছ 5, 4, 5, কিন্তু অন্য সবগুলো ভালো করার কারণে তুমি এই সামারির কারণে কি হয়েছে বলো, এই যে পিছনে প্রেম আসছো, ওভারঅল আর তুমি 140-130-তে ঠেকাইতে পারবে না। মানে এখানে আমি এটা রিস্ক নাম্বারটা এই জন্য বললাম, ইংলিশে কিছু কিছু সাবজেক্টে, কারণ নাম্বার তো 20-এর মধ্যে 5 দিয়ে ফেললো, এটা তো অনেক বড় একটা, মানে তোমার জন্য কি বলো, আঘাত না? কোনো একটা জি, সেগমেন্টে তুমি স্যার। খারাপ করতে পারো।
ধরো তুমি যদি সবগুলো যদি 5 নম্বর করে থাকতো, ধরো একটা থিমেটিক কোশ্চেন, শুনো, থিমেটিক কোশ্চেন একটা খারাপ করছো, সে 3-এর থেকে নিলে স্যার 1 দিল, খেয়াল করে দেখো। কিন্তু রচনা একটা সেগমেন্ট খারাপ করছো, তার মানে কি হয়েছে? 50 থেকে পেয়ে গেছো 10। আমার মেসেজটা বুঝতে পারছো তোমরা? জি স্যার। এই জন্য এখানে প্রত্যেকটা যেহেতু বেশি বেশি নাম্বার, এই জন্য আমরা ইয়েটা করতে পারবো। অর্থাৎ আমি মানে লেখা রাখো, দ্বিতীয় ঘন্টা পড়ার পূর্বে, একদম ফোকাস করে লাল কালি দিয়ে লেখা রাখো, দ্বিতীয় ঘন্টা শেষ হওয়ার পূর্বেই পার্ট এ আমি কমপ্লিট করবো ইনশাল্লাহ। লেখা রাখো দ্বিতীয় ঘন্টা, এটা মনে রাখবো একদম। উম, এই যে উম, মেরে বাচ্চান ইয়ে শাস্ত্র, কি বলো, এটা শাস্ত্রের মতো। দ্বিতীয় ঘন্টা পড়ার আগেই কি লিখছো, কথাটা লিখছো কিনা, কি লিখছো বলো? জি স্যার, দ্বিতীয় ঘন্টা পড়ার আগে আমি লিখে পাঠে শেষ করব। হ্যাঁ, একবার পার্ট বি, ট্রান্সলেশন। এই যে বক্স ফন্টে থাকো তোমরা, টপিকের নাম হলো ট্রান্সলেশন। এটা কি? ট্রান্সলেশন বি, টু ই, বাংলা টু ইংলিশ, তাই না? টাইম কত? ইয়েস মার্চ স্যার। কত? মার্চ 25। তারপরে রিস্ক কত বলো? এই যে ধরো 10 নম্বর পেয়ে গেছে, এখানে তোমার অনুপাত করে 10 নম্বর দিয়ে দিছে, পুরো ইংরেজি পরীক্ষা মাটি। আমরা এখানে পাইতে চাই 20 নম্বর, 20 মার্কস পাওয়া সম্ভব। 20 মার্কস, টাইম হাইয়েস্ট 30 মিনিটস। এই হিসেব তোমরা সিরিয়ালি লিখতেছো না? জি স্যার। হ্যাঁ জি স্যার। হুম। এখানে তো আর সাজেশন হলো ক্লাস টেকনিক ফলো করে প্রতিদিন আহ, বাংলা রচনার ইংরেজি অনুবাদ। আমার কথা কি বুঝছো? ধরো আমরা যে ক্লাসে ইয়েগুলো দেবো, এটা ধরে তুমি আমরা কি অন্য সব বিষয়ে নক করবো? গতকাল আগরতলায় ওই যে বিএনপি সমাবেশ করছে, এইটার অনুবাদ করব, নাকি গার্মেন্টস নিয়ে অনুবাদ করব? বাংলাদেশ হল সীমান্ত নিয়ন্ত্রণ, কথা Friends বলছো নিয়ে কিনা? ওই করবো। টপিক গুলোর পরে আমি অনুবাদটা কন্টিনিউ করবো। অনুবাদ করতে করতে দেখবো যে আলটিমেটলি একটা সময় ইনশাল্লাহ গিয়ে গেছে। সেম কথা 2 নম্বরে রিট্রান্সলেশন, তাই না? 25, মার্চ 25। রিস্ক, কত? সেম 10 নম্বর অনুবাদ করে দিয়ে দিছে, দেখবে যে অনুবাদ 10 পাওয়ার সম্ভাবনা কত উজ্জ্বল, কারণ অনুবাদ করা সহজ খুব সহজ কাজ না একদম। কারণ অনুবাদ অনেক সময় নিজে পড়ে নিজে অনুবাদটা মেজাজ গরম হয়ে যাচ্ছে। অনুবাদের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ব্যাচের কেউ থাকলে বলো, অনুবাদের আমরা মূল কথাটা কি বুঝাইতে চাইছি? ভাবানুবাদ করতে হবে। হ্যাঁ মানে অনুবাদ কি আবার ফোন করে বুঝাই দেওয়া লাগবে যে স্যার আমি এটা বুঝাইতে চাইছি, এমনটা নাকি স্যার বুঝে একবার পড়ে বুঝে যাবেন? আমি এটা কিসের সাথে তুলনা করছি? নিউজ প্রেজেন্টার, তাই না? ধরো এখানে এক্সপেক্টেড মার্কস কত? 20, 30 মার্কস। এখানে হলো 3 মিনিট, 30 মিনিটস। কিন্তু অনুবাদ করার ক্ষেত্রে আমি জোর দিয়ে বলবো, আমরা যে এই সিরিয়াতে যে বাশার আল আসাদের যে কর্মকাণ্ডটা ঘটলো, চ্যানেল আই, নিউজ 24, যমুনা টিভির কোন সাংবাদিক ইয়াতে আছে কিনা, বা বিবিসি বাংলার কোন সাংবাদিক কি সিরিয়া ছিল? হ্যাঁ বা না বলো? না স্যার। যমুনা টিভির কোন স্যার সাংবাদিক ছিল? তাহলে নিশ্চয়ই তারা সংবাদটারে ইংরেজি থেকে অনুবাদ করে বলা। যখন তুমি যমুনা টিভিতে সংবাদটা শুনতেছো, তখন কি একবার শোনার পরে আরেকবার পিছনে এনে আরেকবার শোনো যে এটা বুঝি নাই, কি বাংলা বলছে এটা বুঝি নাই, নাকি একবার শোনার সাথে সাথে বোঝো? একবার শোনার সাথে সাথে। তাহলে উনি যেটা থেকে অনুবাদ করছিল ওইটা কি সরল সিম্পল সেন্টেন্সের বাক্যটা ছিল, না কঠিন বাক্য ছিল? সরল বাক্য। সরল সরল বাক্য বাক্য ছিল। ছিল। ইন্টারন্যাশনাল নিউজ গুলাতে সরল বাক্য থাকে, সাদা মাটা, স্যার মানে কমপ্লেক্স ছিল। একদম বাকডুম গোরাডুম এরকম।
কমপ্লেক্স হ্যাঁ, এটা ছিল। এটা জটিল কুটিল বাক্য, এটা কুটিল তুমি থাকে। ধরে বুঝবে না যে ঘটনা কি। হ্যাঁ, পরে অনুবাদ করলে বুঝবো যে এটা অনুবাদটা। দেখবে যে অনেক সময় আমি একটা জিনিস প্র্যাকটিস করাবো রেগুলার, প্রথম আলোর 8 নম্বর পৃষ্ঠা, আমরা এর আগেও দেখাইছি। দেখবা যে প্রতিদিন প্রত্যেকদিন প্রথম আলোর সম্পাদ শুক্রবার ছাড়া 8 নম্বর পৃষ্ঠায় অনুবাদ দেওয়া হয় কিনা, দেখবা যে একটা ইন্টারন্যাশনাল ইস্যুর অনুবাদ দেওয়া হয়। খেয়াল করছো তোমরা কেউ? জি স্যার। দেখবা ওইটার ইংলিশটা বের করে দেখো, ইংলিশ বইটা দেখবা তো তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু অনুবাদ করলে দেখবা যে কত শান্তি লাগে। এই তাহলে এটা হলো, তো এটা হলো সেম গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দ না বাংলা অনুবাদ? বাংলা অনুবাদ। তাহলে এখানে 30টা রচনা পড়া যাবে। মানে যেই যতটুকুই পারো আর কি, তুমি রেগুলার প্র্যাকটিসের মধ্যে, মানে হাবিজাবি ইয়া নাই, পুরো একটা প্যাসেজ ধরলা, ধরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে একটা প্যাসেজ ধরলা, ধরো গুড গভর্নেন্স নিয়ে একটা প্যাসেজ পড়লা, প্যাসেজ পড়ার পরে লাউডলি এটার বাংলা অনুবাদ করে পড়লা, ডেইলি স্টারের মধ্যে পড়লা, নো প্রবলেম, কিন্তু রিলেটেড টপিক। আমরা মানে অন্য ভিন্ন প্রসঙ্গগুলো পরে পড়বো, হ্যাঁ, লাস্ট 3 নম্বরে এসে। এটার মধ্যে আমি সরি, এটা 25 মিনিটস লিখো, কারণ এটা 30 মিনিট দরকার হয় না, 25 মিনিটস। এটা বলে সে ভাই এসে কত নাম্বার, কত? 50। 50। 50। এই ধরো 10 12 নম্বর দিয়ে দিছে, তাহলে 47টা বিসিএস এর আইসে 47টার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবা। আর লাভ নেই, আর ওভারকাম করতে পারবো না এখানে। টার্গেট হলো 30+। 30 মানে কি 35 অ্যাভেলেবেল আসে, 30+ মানে 30 থেকে 35। টাইম হলো গুনে গুনে 60 মিনিটস। রচনা 60 মিনিটস লিখো নাই, আফসোস করবা, 60 মিনিটস টাইম বরাদ্দ। ওই যে বেঞ্চ চাকরির কথা গত প্রথম ক্লাসে বলছিলাম, সিমিটি কোশ্চেনে 30 নম্বরের জন্য আমি 50 মিনিট সময় রাখছি, খেয়াল করছো? আমি কিন্তু রচনার জি জন্য স্যার। 60 মিনিট রাখা উচিত না? জি স্যার। মনে রাখবা, তোমার একিলিস হিল লেখা রাখো। একটা কথা আমার, গরিবের কথা বাসি হইলে ফলবে, কুইক পয়েন্ট। লেখা রাখো, থিমেটিক কোশ্চেন যেন আমার একিলিস হিল না হয়। এই কথাটা লাল কলম দিয়ে লেখা রাখো। তোমার আমি ভয় করি তোমার নিয়ে, তুমি থিমেটিক কোশ্চেনটা নিয়ে ধ্বংস করবো পরীক্ষাটা। লেখা রাখো, ওয়ার্নিং, থিমেটিক কোশ্চেনের কারণে, থিমেটিক কোশ্চেন যেন আমার একিলিস হিল না হয়। একদম বলো কি বলছিলাম? থিমেটিক কোশ্চেন যেন এক্সিস্ট না হয়। থিমেটিক কোশ্চেন যেন আমার একিলিস হিল না হয়। একিলিসের মনে গল্প আছে কিনা? একিলিসের গল্প তো জানো? ইয়েস স্যার। হ্যাঁ, একদম বললে, একিলিসের মধ্যে একিলিসকে কিন্তু কেউ হত্যা করতে পারতো না, কারণ একিলিস যখন জন্মগ্রহণ করছিল তার মায়ের নাম ছিল থেটিস। তিনি স্টিক্স নামের একটা নদীতে চুবাই দিলেন, তার ছেলের পায়ের এই দুইটা গোড়ালি ধরে এভাবে চুবাই দিচ্ছেন, যেই নদীতে চুবানি দিলে মানুষের শরীর অমরত্ব লাভ করে বা তার শরীর সুরক্ষিত হয়ে যায়। চুবানোর সময় তার এই যে এমনি ধরে চুবাইছিল, তো ফলে পায়ের গোড়ালিতে পানি লাগে নাই। ট্রয় যুদ্ধের মধ্যে কেউ তার মারতে পারে না। তারপরে কি হয়েছে, প্যারিসের একটা তীর যে তার পায়ের গোড়ালিতে বিষাক্ত তীর লাগছে, তো মারা গেছে। তো আমি একেলে মানে দুর্বল পয়েন্ট, ওই উইক পয়েন্ট, যত বড় ভাই আছে দেখবা যে ইংলিশে ধ্বংস করে আসছে থিমেটিক কোশ্চেনে। কারোর এক্সপিরিয়েন্স থাকলে হ্যাঁ বা না বললে চুপচাপ হ্যাঁ হ্যাঁ না বললে। ইয়েস স্যার। হ্যাঁ, ওকে, এটা হলো ওকে। ওই যে আমরা উম, ওই যে এটা হলো তোমার কি, ফলো শিটটা দেখো, শিটটা কমন বাক্য মুখস্থ করবে, প্লাস এই যে 30 টপিক্স, 30 টপিক্স প্রিপারেশন, 30 টপিকের উপরে শেষ কথা লিখে রাখো। পরীক্ষা অবশ্যই 1টা 55 মিনিটের লেখা পরীক্ষা শেষ হবে। এখন জানো, 5 মিনিট পূর্বে সকল লেখা শেষ করবো। আর লাল কালার দিয়ে লেখা রাখবো, 5 মিনিট পূর্বে সকল লেখা শেষ করবো। শেষ করে পুরো খাতা রিভাইজ করবো। মানে
লেখাটা 1 ঘন্টা মিনিটে শেষ হবে, পুরো খাতা রিভাইজ করবে। আমি বলি যদি দেখি যে আমি জিজ্ঞাসা, তুমি পরীক্ষা দিয়ে যদি জিজ্ঞাসা করো, ফোন করো, আমি জিজ্ঞাসা করবো তোমার খাতে কি তুমি নিজে জমা দিছো না টাইনা নিছে, যদি টাইনা নেয় পরীক্ষা ভালো হয় নাই। কারণ ইংলিশ এমন একটা বিষয় দেখবা যে তুমি কোনো না কোনো জায়গায় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে যুক্ত করো নাই। আমার সাথে সত্য করে বলো এমন ঘটনাগুলো ঘটে কিনা, মানে যেগুলা স্লিপ অফ দ্য পেন হয়, জি স্যার। জি স্যার। জি স্যার। ব্যাপক ভাবে হয়। তুমি এই স্লিপ অফ দ্য পেন স্যার মনে করতেছে যে তুমি এটা জানো না, অতএব কোনো দুর্বলতা আমি স্যারের সামনে ইয়ে দিতে চাই না। এই জন্য 5 মিনিট আমি পুরোটা, 5-7-5 মিনিটের উপরে ন্যূনতম 5 মিনিট পুরোটা সুন্দর করে মেকআপ গেট আপ সুন্দর করে ইয়ে করবা। এটা প্রচুর পরিমাণে স্লিপ অফ দ্য পেন হয়। এই জন্য আমি, যেহেতু এটা আমার মাতৃভাষা না, মনের দ্রুত লিখছো, অনেক কিছু লিখছো, এই জন্য তুমি প্রথম দিক থেকে ইয়ে করে দেখবা যে কোনো জায়গায় ইয়েগুলো আছে। যত বেশি পরিমাণে রিভিউ, বরং একটু 1 লাইন কম লেখা, 1 পৃষ্ঠা কম লেখার চেয়ে রিভিউ করা ভালো। এই কথা লিখে রাখো, প্রয়োজনে 1 পৃষ্ঠা কম লিখবো কিন্তু পুরো খাতার রিভিউ করবো। ঠিক আছে? কি বলছি আরেকবার স্যার বল। পার্ট এ, স্যার পার্ট এ আগে আনসার করবো না বি? আচ্ছা, এটাও সিচুয়েশন অনুযায়ী, যদি দেখো যে পার্ট এটা তোমার অনেকটা নিয়ন্ত্রণের বাইরে, ঠিক আছে, তখন তুমি পার্ট বি থেকে শুরু করবা, কিন্তু প্রথম দিকে তুমি কোনো দুর্বলতা প্রকাশ করবে না। আমার কি কথা বুঝছো? মনে রাখবা যে যেটা তুমি এই করো বি করো কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম দিকে অবশ্যই ভালো ভালো লিখবা। পেহেরে দর্শনদারি ফেরগুন বিচারি, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট এন্ড স্যার লাস্ট ইমপ্রেশন। এইবার তো হচ্ছে সামনের বিসিএস স্যার এ মনে এইবার হয় তো স্যার হচ্ছে দিয়ে সিরিয়াল দিব, করার অনুযায়ী জন্য লেখা স্যার দিয়ে লাগতে দিব, পারে। থাকবে। সিরিয়াল অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী লেখা রাখবে, কোনো কি গাইডলাইন ছিল এবার? হ্যাঁ, জি স্যার, স্যার ওই যে একটা ফেসবুকে দেখলাম ছিল, অনেকগুলা দিছিল আর গ্রুপে কি এটা প্রথম নিয়ে দিকে। হচ্ছে বলছে। মানে পিএসসি থেকে কোনো নির্দেশনা ছিল কিনা? না স্যার এখনো নির্দেশনা আসে নাই, আমাকে দেখছিলাম এটা আর কি এটা ফেসবুক নিয়ে কথা নির্দেশনা বলতে। হইলে এটা আমার কাছে মনে হয়েছে এটা তার অধিকার যে উল্টাপাল্টা কোনটা করতে পারবে না, জানো কিনা? ধরো থিমেটিক কোশ্চেন এক জায়গায় লিখছো, 3টা পরে আবার লিখছো, 3টা পরে শেষের দিকে আরো 3টা লিখছো, এগুলো হবে না। এতটুকু স্যার পর্যন্ত আপডেটেড নলেজ আছে। স্যার এখন যদি আগের কমিশন বলেছিল যে এই যে সিরিয়াল মেনটেন করতে হবে, বর্তমান কমিশন এই বিষয়ে কিছু বলে নাই আর। দেখা যাক, এখন যদি না বলি তাহলে আমার মনে হয় যে ইনস্ট্রাকশন তো দেয়াই থাকবে এখানে, যে সিরিয়াল প্রশ্নেই লেখা থাকবে অবশ্যই। স্যার আগে ধরো যেটা শুনেছিলাম যে মানে পার্ট এ আনসার করলে আগে পার্ট এ শেষ করতে হবে, আচ্ছা, এরপর আচ্ছা, আচ্ছা। পার্ট বি করতে হ্যাঁ, হবে। তাই তো আমরা পার্ট এ করলে পার্ট এ, পার্ট বি করলে পার্ট বি, নো প্রবলেম। হ্যাঁ, ওকে, ডান। আচ্ছা, এবার আসো। উম, আমরা ছিলাম, আমার প্রশ্ন ছিল মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং মানে মাইন্ড ম্যাপিং হলো ইংরেজি প্রশ্ন হাতে পাওয়ার প্রথম 5 মিনিটে আমার যা করণীয়। প্রশ্নটি হাতে পাওয়ার প্রথম 5 মিনিট। প্রথম 5 মিনিট যা করবো। ওকে, 1 নম্বরে হলো প্রথম কাজ কি বলো। প্রথমে আমি আমার আমার পরামর্শ হলো প্রথমেই প্রথমেই লেটার তৈরি করো, প্রশ্নের চোখ গোলাপ বলো কেন, ওয়াই? তাহলে প্যাসেজ সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে প্যাসেজের বিষয়বস্তু, প্যাসেজের মূল বিষয়বস্তু জানতে পারবো। হ্যাঁ, তাহলে প্যাসেজের বিষয়বস্তু বুঝে ফেলবো। তাৎক্ষণিক বুঝে ফেলবো, তাৎক্ষণিক ধারণা পাবো। এই কি বলছি বলো। ধরো এই কেন তোমারই বলি, একবার আসছিল, ধরো ইম্পর্টেন্স অফ টলারেন্স, বিশেষ পরীক্ষার্থী রেশনাল থিঙ্কিং, খেয়াল করে দেখো। ইম্পর্টেন্স অফ রেশনাল থিঙ্কিং, টপিকের নামটা কি বলো? প্যাসেজটা কি নিয়ে আসছিল একজন বলো, রেশনাল থিঙ্কিং।
কিন্তু rational রেশনাল thinking. থিঙ্কিং, থিঙ্কিং। হ্যাঁ রেশনাল থিঙ্কিং কিন্তু যৌক্তিক প্রথম চিন্তা। দাগে দ্বিতীয় লাইনে নাই, প্যাসেজটা পড়েও বুঝবা না যে তুমি তাৎক্ষণিকভাবে রেশনাল থিঙ্কিং নিয়ে যে আসছে এমনটা না। যখন থিওরিটিক কোশ্চেনে যে দেখলাম যে রেশনাল থিঙ্কিং নিয়ে লিখতে বলছে, তাহলে বুঝলাম যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট বিষয় নিয়ে আসছে, আমার মাথায় এইভাবে ঘুরবে। কথা বুঝছো? তাহলে আমি প্যাসেজটা কি নিয়ে আসছে এটা নিয়ে আমার একটা ধারণা পাওয়া, পূর্ব জ্ঞান লাভ করা উচিত। কথা ক্লিয়ার? ধরো ডিজিটাল ডিটক্স, এটা তো বুঝছি, গ্লোবাল ওয়ার্মিং এটা তো তাৎক্ষণিকভাবে বুঝে গেছি। যদি না বুঝি যে প্যাসেজটা আসলে কোন বিষয়ে ফোকাস করে আসতে বলছে, কোন বিষয়টা মুখ্য এই প্যাসেজের, এটা সাধারণত আমি প্যাসেজের কত নম্বর টপিক, ওই যে লেটার টু এডিটরে যে বিষয়টা নিয়ে লিখতে বলা হবে, এটাই মূলত প্যাসেজের মূল বক্তব্য, প্যাসেজের এইটা নিয়ে ফোকাস করা হয়েছে। ডান? ওকে ওকে। তারপরে 2 নম্বর হলো, এরপর দ্রুততম সময়, হ্যাঁ কি করবো বলো? এরপর দ্রুততম সময়ে তোমার কি কাজ? Translation. হ্যাঁ, ট্রান্সলেশন, রিট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন অংশটা পরে ফেলবো। অংশ করবো, কি করবো, কেন করবো? একই সাথে কেন করবো বলো? করে ফেলবো। আমি এটার কথা একটু ব্যাখ্যা বলে বলি তোমার কেন। বাকি 2 ঘন্টায় বাকি 2 ঘন্টা আমি ব্রেন স্টর্মিং এর মাধ্যমে অর্থটা বের করবো। কথাটা শুনো। আচ্ছা, একজন সত্য করে আমার বলবো, আমি একটা বাক্য বলতেছি, এটা কততম বিসিএস 41, 41, 41 যে কোনোটাতে আসছে। যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘনের দায়ে আজ বিশ্বে 8,20,00,000 মানুষ বাস্তুচ্যুত। এটা শুনছো? বাস্তুচ্যুত তাৎক্ষণিকভাবে ইংরেজি বলতে পারবো না, একজন হ্যাঁ বা না বলো। বাস্তুচ্যুত শব্দের ইংরেজি মনে পড়তেছে না। হ্যাঁ, হ্যাঁ, বলো। হোমলেস। মনে পড়তেছে না, একজন বলো। মনে পড়ে নাই, আমি বলার সাথে সাথে বাস্তুচ্যুত ইংরেজি মাথায় আসে না, একজন হ্যাঁ বলো। हाँ जी सर, यस सर, মাথায় আসে নাই স্যার। এই মাথায় আসে নাই, এই তোমারই আমি বলতেছি, খেয়াল করে দেখো। এরকম অনেক শব্দ আসে, কিন্তু মনে রাখবো আমি নোট 4-এ এসে কথাটা বলবো যে আমরা ইংরেজিতে 2 ধরনের শব্দ পাবো, একটা হলো অ্যাভয়েডেবল ওয়ার্ড আর একটা হলো আনঅ্যাভয়েডেবল ওয়ার্ড। অনুবাদ করার সময় যদি এই শব্দটা বাদ দাও, তাহলে অনুবাদ করতে পারবা না। বিশ্বে এত ক্ষুধা, দারিদ্র, এই সমস্ত কারণে, সহিংসতার কারণে আজ এত কোটি মানুষ বাস্তুচ্যুত। বুঝছো কিনা? তুমি এই বাস্তুচ্যুত যদি ইংরেজি না জানো, তাহলে এই বাক্যের অনুবাদ দেখতে পারো না। তুমি যদি ক্ষুধার ইংরেজি বাদ দাও, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন, 3টার মধ্যে কোনো একটা বাদ দিলেও কিন্তু কি বলো, অনুবাদটা দাঁড়াবে। কিন্তু বাস্তুচ্যুত ইংরেজি না জানলে অনুবাদ দাঁড়াবে না, সেটা বলো। No, sir. না স্যার, আমার ভার্ব বুঝছো তো কেন? ওইটা। ना सर, হ্যাঁ, মারাত্মক। তো কিছু কিছু পয়েন্ট मारात्मक। আছে, ওই শব্দের ইংরেজি না জানা থাকলে তোমার কি হবে বলো। এই point। অতএব তুমি আগে এই প্যাসেজ পাওয়ার সাথে সাথে আমি কোন শব্দটার ইংরেজি জানি না, কোনটা কোন আনঅ্যাভয়েডেবল, যে শব্দটা বাদ দিলে অনুবাদ করা যাবে না, এটারে তুমি ঘুরে ফেলবা, এটা ঘুরে মাথায় ইয়ে করবা, ব্রেন স্টর্মিং, মাথা খাটাইবা, কিভাবে বের করবা এটা আপ টু ইউ। তোমার এটা দেখবা, এটা কি বলা হয়? স্ট্রিম ইন কনসাসনেস, চেতনার অন্তশীল প্রবাহ। এটার জনক হলো জর্জ এলিয়ট। জর্জ এলিয়টের নাম শুনছো তোমরা? জর্জ এলিয়ট হলো হয়তো টিএস এলিয়ট, জর্জ এলিয়ট না, টমাস স্টিয়ার্নস এলিয়ট। স্যার টিএস এলিয়ট, Yes, sir. জেমস জয়েস, জেমস জয়েসি। মেরিয়াম হ্যাঁ টিএস এলিয়ট। না 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 না, জেমস জয়েসি না। টিএস এলিয়ট লিখছে দ্য ওয়েস্টল্যান্ড। টিএস এলিয়টের অনুবাদের প্রথম অনুবাদক ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এলিয়টের কবিতা লিখছে বিষ্ণুদেব। আহ, তো এটা হলো দেখো যে ঘটনার অন্তরালের ঘটনা,
খেয়াল করে দেখো, তুমি উম, আহ, মানে স্ট্রিম অফ কনসাসনেস মানে তুমি ধরো রচনা লিখতেছো, বা তুমি ধরো থিমেটিক কোশ্চেন লিখতেছো, কিন্তু তোমার ওই যে মাথা রয়ে গেছে কি বলো, বাস্তুচ্যুত। চিন্তা করতে 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 কোন এক সময় চলে আসবে যে বাস্তুচ্যুত মানে কি, মানে আশ্রয়হীন, ঘরহীন, হোমলেস, শেল্টারলেস। এই দেখবা যে প্রথমে ধাক্কায় তুমি বাস্তুচ্যুত কিছু বলতে পারো না, কিন্তু কয়েক মিনিট, আধা ঘন্টা 40 মিনিট পরে একটা না একটা কাছাকাছি শব্দ আসবে। তো সেজন্য আমার প্রথম পরামর্শ রইলো, তোমার কি, অফকোর্স মানে ট্রান্সলেশন রিট্রান্সলেশনের মধ্যে যে শব্দটার কারণে আমি এই সামনে আটকা পড়ে যাব, এই শব্দটা আগে মার্ক করে ফেলা। এটা কি গবেষণা করবা, না দ্রুততম সময়ের মধ্যে শুধু অজানা শব্দটা দাগাইবা? কি বলছি বলো? অজানা শব্দটা দাগাবো দ্রুত সময়। হ্যাঁ, এবং যদি এরপর কিভাবে বের করাই যে তোমার লাগবে, এটা তুমি তোমার দায়িত্ব দেবে। 3 নম্বর হইলো, যে এসেটি লিখবে, আমরা তো জানি না কিভাবে কয়টা এসে দেয়, যে রচনাটি লিখবো সেটি নির্ধারণ করে ফেলবো। লিখবো, যদি এক বা একাধিক দেয় সেটি নির্ধারণ করে ফেলবো। এখন বলো কেন নির্ধারণ করতে বলছি। কারণ আমি প্রত্যক্ষ, যখন তুমি রচনা লেখার সিদ্ধান্ত নিবা কোন সময় বলো, যদি 3 ঘন্টা পরে, তখন তুমি এটা তুমি সাজায় উঠতে পারবে না। আমি বলি যদি উইদাউট ক্লু থাকে, গতবার যেমন উইথ ক্লু, ক্লু দিয়ে দিছে রচনায়, সেটা ভিন্ন বিষয়। যদি রচনা উইদাউট ক্লু থাকে, তাদের সাথে ধরো আমি নির্ধারণ করে লিখবো, এবং একই সাথে অপশন না থেকে 45তমের মতো। হ্যাঁ, হ্যাঁ, না থাকলে সমস্যা নেই, থাকুক আর না থাকুক, যদি বলে যে এটার উপর রচনা লিখতে, কোনো সমস্যা নেই, ধরো এটা লিখবো, নির্ধারণ করবো, এবং একই সাথে আমি এটা বলতেছি, একই সাথে কি করবো, পয়েন্ট আউট করা শুরু করবো, পয়েন্ট আউট করা শুরু করবো। পরে কেন তোমার বলি, তোমার ধরো ধরো এম্পাওয়ারমেন্ট ওমেনে আসছে, তুমি কোন একটা রাফ অংশে যেহেতু লিখবা 2 ঘন্টা পরে ইয়ার মধ্যে, তো ধরো তুমি ইনস্ট্যান্টলি ধরো অনেকটা ইন্ট্রোডাকশন লিখতে পারি, লিখবো, দেখো যে কোনো জায়গার মধ্যে একটা রাফ করে ফেললাম, ইন্ট্রোডাকশন, তারপরে হোয়াট ইজ, কি বলো, এম্পাওয়ারমেন্ট ওমেন, তারপরে এম্পাওয়ারমেন্ট ওমেন কবে থেকে এটা যাত্রা শুরু, দেন ইটস পজিশন ইন দ্য পাস্ট, বা হ্যাঁ পূর্ববর্তী অবস্থা কেমন, এম্পাওয়ারমেন্ট ওমেনের এলিমেন্ট গুলা কি কি, মানে তোমার ইনস্ট্যান্টলি এম্পাওয়ারমেন্ট ওমেন রচনা লেখার সময় 3, 4, 5টা প্রশ্ন পয়েন্ট তোমার তাৎক্ষণিকভাবে মাথায় আসে কিনা বলো। জি স্যার। আসে স্যার। এরপরে যখন হ্যাঁ তুমি জি দুই স্যার। তিন ঘন্টা সময় হবে না, তখন দেখবো যে হঠাৎ করে ওই কোন জায়গার একটা কোটেশন মনে পড়ে গেছে, কোন জায়গার, এটার সাথে সাথে একটু ঢুকে রাখবা যেন তুমি রচনাটারে পয়েন্ট, যদি তুমি রচনায় 15টা পয়েন্ট তোমার মাথায় ঢুকে থাকে, অথবা রচনার মধ্যে পয়েন্ট দেয়া আছে, তো শোনো ক্লু দেয়া ছিল না গতবার, জি স্যার। তাহলে ক্লু দেয়া থাকলে তুমি এই ক্লুতে কি করবা, ক্লুতে সাব ক্লু বের করবা, পয়েন্টের যদি পয়েন্ট দেয়া থাকে, তাহলে এখানে আমি সাব পয়েন্ট গুলো বের করার চেষ্টা করবো। খেয়াল করে আরেকবার বলো, আমি এই কি কি সাব পয়েন্ট দিতে পারি, এটা মাথার মধ্যে খেলাইবা, তাহলে দেখবো যে 1 ঘন্টার রচনাটা অনেক বেশি বাড়বে। যদি তোমার মানে পয়েন্ট থাকে, এই পয়েন্ট নিয়ে ধরে আলোচনা করলে এটা ইট ইজ লাইক এন এক্সটেম্পোর স্পিচ। ধরো আমি তোমার একটু, তুমি রচনাটা কেন আমি আহ, প্রশ্ন পাওয়ার সাথে সাথে রচনা কোনটা লিখবো এটা নিয়ে একটু গবেষণা করার কথা কেন, ধরো আমি তোমারে বললাম যে শোনো, বাংলাদেশের আহ, তোমার ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে, তুমি একটা 5 মিনিটের কথা বল, 5 মিনিট কথা বলবা, এই তুমি আসো, তোমার আমি 1 মিনিটও সময় দেয়নি চিন্তা করার, তোমারে আমি আসতে বললাম, তুমি আইসা বললে, তুমি কি ভালো বলতে পারবা, হ্যাঁ বা না বলো? প্রেজেন্টেশন না ভালো স্যার, হবে না স্যার। স্যার, পারবা ভালো না। হবে না, এখন পারবো শোনো, না। এখন যদি আমি বলি এই শোনো, তোমার 2 ঘন্টা পরে কিন্তু আমি ডাকবো, তুমি এসে কিছু বলবা, তুমি প্রথম তাৎক্ষণিকভাবে ভালো বলতে পারবা, নাকি 2 ঘন্টা পরে ভালো বলতে পারবা? স্যার 2 ঘন্টা পর ভালো দুই বলতে ঘন্টা পারবো। পরে। কথাটা খেয়াল রেখো, রচনাটার ক্ষেত্রে, রচনা যেহেতু আমার একটা বড় সফট ইস্যু, রচনার মধ্যে আমি ভালো করতেই চাই যেহেতু, অতএব আমি 2 ঘন্টা মাথার মধ্যে খেলাবো, যদি কিভাবে আমি ভালো করতে পারি, কোনো মতে আমি আমার দুর্বলতা এখানে জাহির করব না, যত পরিমাণে এটাই বলছি যে, তুমি লিখতেছো থিমেটিক কোশ্চেন, কিন্তু তোমার মাথায় আছে কি বলো, ওই যে চেতনার অন্তশীল প্রবাহে একটা জিনিসও কিন্তু আছে, যদি কোনো জায়গায় হঠাৎ করে মনে পড়ে যায় একটা, কারণ আমরা একই সাথে ব্রেন কিন্তু বিভিন্ন ভাবে কাজ করে না, বিভিন্ন ফাংশন কাজ করে না। করে স্যার। হ্যাঁ জি স্যার, করে। অফকোর্স,
হুম। দেখবা যে কোনো পয়েন্ট মনে আসছে কিনা, সাথে সাথে পয়েন্ট আর একটু মার্ক করে রাখলা। দেখবা যে ইতিমধ্যে তুমি রচনা লেখার আগে দেখবা যে একটা অলমোস্ট তুমি এটা কাঠামো দাঁড় করে ফেলছো। স্ট্রিম অফ কনসাসনেস, মানে চেতনা চিন্তা করতে করতে, মানে এটা একটা সাব, মানে সাবসিডিয়ারি চিন্তা চিন্তা হিসাবে আমি মনে করি যে রচনা ভালো হবে ইনশাল্লাহ। আবারও বললাম, থিমেটিক কোশ্চেন হলো বড় ঘাত যেটা রচনা খেয়ে ফেলে। আর রচনা যদি 12, 13, 14, 15, 20টা ইয়ে করো, কলিজাটা পড়ে যায়, মনে করছি ইস, আল্লাহ বাঁচাই দিচ্ছে, আমি এবার লিখতে পারবো 30 পাইবা, 30 রচনা যদি সুন্দর করে লিখে আসতে পারো 30, 35 পাইতে অনায়াসে একদম। ধরো ইংলিশ হলো সেই পরীক্ষা, আবার মনে করে দিই তোমার মার্কশিট দেখো, তুমি এই প্রিভিয়াস মার্কশিট গুলো দেখলে দেখবা যে ইংলিশের কারণে ইংলিশে কেউ 70, 80, 85 পাচ্ছে, আবার কেউ পাচ্ছে কি বলো 130, 135, 40। ধরো একজন 65 বা 70 পাইলো, আরেকজন 144 পাইলো, দ্যাট মিনস এক বিষয়ে সে 2 বিষয়ের নাম্বার তুলছে। আমার সাথে একমত, তোমরা সহমত পোষণ করো? এক বিষয়ে 2 বিষয়ের নাম্বার ইয়েস তুলে স্যার। ফেলতেছে। হ্যাঁ, জি স্যার। জি তো স্যার। অতএব দেখো অনেক বড় একটা মানে প্রতিবন্ধকতা ইংলিশে যেটা, এখানে আমি নাম্বার তুলতে চাই, আমার ব্যাকগ্রাউন্ড ভালো না, আমি ইংলিশ কম জানি, কিন্তু আমি ইংলিশ টার্গেট 140 পেতে চাই। ঠিক আছে, তারপরে কি বলো? তারপরে এই, তারপরে আমরা এটা সব মিলে আমরা কি কাজ করবো বলো? টোটাল টাইম এরপরে কি কয়টা তোমাদের কয়টা বাচ্চা বলো? আমি 7 নম্বর ওই যে লেটার টু এডিটরটা দেখলাম, ট্রান্সলেশন করলাম, রচনা 5 কোনটা লিখবো নম্বর। এটা সিদ্ধান্ত করে কয়েকটা পয়েন্টও লিখে ফেলছি, কয়েকটা পয়েন্টের নামও লিখে ফেলছি। আমার ঘড়ির কাটাতে, ঘড়িতে এখন কয়টা, কত বাজে বলো? 10টা এখন 5। কয়টা? 10টা 5 বাজে। বাজে মানে হয়েছে নাকি? হুম, ওকে, ডান। ওকে, তাহলে এরপরে থিমেটিক লিখে রাখো, থিমেটিক কোশ্চেন থেকে যত থিমেটিক কোশ্চেন থেকে উত্তর শুরু করবো, উত্তর শুরু করবো। ওকে, ডান, ডান। এবার আসো, আমরা পেলাম এখন আমাদের লেকচার শুরু, লেকচার 1, ট্রান্সলেশন, রিডিং, রাইটিং। রিডিং রাইটিং থ্রু ট্রান্সলেশন, এটা নাও। Read and writing teacher through translation. ট্রান্সলেশনের মাধ্যমে ফ্রি হ্যান্ড রাইটিং। ওকে, আচ্ছা, আমি প্রথমে নোট কয়টা, আমি আজকে নোট 1 এবং 2 দিয়ে আমি দেখবো যে কত শত শত বাক্য করে ফেলা সম্ভব। নোট 1, এটা হলো নোট 1 হলো প্রদত্ত, প্রশ্নে প্রদত্ত, সরি, আর একটা কথা, শিরোনামটা আগে লিখে দিলে বলবা। প্যাসেজে প্যাসেজে প্রদত্ত প্রদত্ত বাক্য দ্বারা, প্যাসেজে প্রদত্ত কোনো কঠিন বাক্য দ্বারা প্রভাবিত না হওয়া, এটা হলো আমার বক্তব্য। কোনো কঠিন বাক্য দ্বারা প্রভাবিত না হওয়া, এটা হলো শিরোনাম। শিরোনামটা কি বলছে? প্যাসেজে প্রদত্ত কোনো কঠিন বাক্য দ্বারা প্রভাবিত না হও। প্রভাবিত না হওয়া, এই কিন্তু কিন্তু এটাই এটাই তো আমরা ইয়ে করি। আচ্ছা, দেখো, প্যাসেজে লেখো, দ্রুত আগে লিখো। প্যাসেজে, একটি প্যাসেজে সাধারণত সকল বাক্যই কঠিন থাকে না, কঠিন থাকে না। কি জন্য সব বাক্য কঠিন থাকে? না স্যার। না। দুইটি কঠিন হয়।
আচ্ছা, দুই তিনটা বিষয় না, দুই তিনটা বাক্য সাধারণত কঠিন হয়। আচ্ছা, খুব ভালো করে লিখে রাখো। কঠিন বাক্যের ক্ষেত্রে কঠিন বাক্যের নিজস্ব আমাদের নিজস্ব কাঠামো, আমার নিজস্ব কাঠামো প্রয়োগ করবো। নিজস্ব কাঠামো প্রয়োগ করবো। এই নিজস্ব কাঠামো করতে বলতেছি। নিজস্ব কাঠামোটা কি লিখছো এই কথাটা? নিজস্ব কাঠামো লিখছো তোমরা? জি স্যার। হ্যাঁ ওকে, জি স্যার লিখছি। হ্যাঁ আমি এই জাস্ট লাস্ট ক্লাসে একটা প্র্যাকটিস করেছিলাম, মানে তোমাদের আগের ব্যাচ, মানে এই ব্যাচেরই যে কয়েকদিন যদি একটা প্র্যাকটিস করেছিলাম। লাস্ট উদাহরণটা কি ছিল বলো তো একজন? শুনো কথাটা। যখন একজন আমার একটু বলো, গত ক্লাসটা করছিলাম, মানে আমার এই ইয়ার আগে কথাটা শুনে নাও। যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কি ছিল, দেশের ভিতরে এবং বাইরে কি হচ্ছে বলো, ব্যাপক সমালোচনা হচ্ছে, তখন পুলিশ বাহিনীর পক্ষ থেকে মামলার আসামি এবং আটক ব্যক্তির সংখ্যা না জানানোর অবস্থান মোটেও গ্রহণযোগ্য নয়। এটা খুব ছোট বাক্য। এটা কি ছোট বাক্য? না স্যার। না স্যার। অনুবাদ করতে, এটা আমি যদি বলি অনুবাদ করতে গেলে তোমার এটা মাথায় টং করে উঠবে না? জি স্যার। হ্যাঁ জি স্যার জি আচ্ছা, স্যার। দেখবা যে এইটাই আমি ওই রেকর্ডিংটাও হয়তো গ্রুপে দেয়া আছে, দেখো এটার অনুবাদটা কিভাবে করছিলাম। তো আমি তো এই ক্ষেত্রে আমরা নিজস্ব এই বিশাল বড় বাক্য, যখন তখন বাদ দাও, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের ভেতরে এবং বাইরে ব্যাপক সমালোচনা হচ্ছে। বাক্য ছোট হয়েছে কিনা? ছোট এই পর্যন্ত। হয়েছে স্যার। এই মুহূর্তে পুলিশ বাহিনীর এটা করা উচিত হবে না যে এই পুলিশ বাহিনীর এইটা গোপন করা উচিত হবে না, এটা না জানানো উচিত হবে না। তাহলে তুমি এবার দেখো তো, there is huge criticism inside and outside the country about the human rights situation of Bangladesh, অথবা the human rights situation of Bangladesh is being highly criticized inside and outside the world, outside the country. Yes, ইয়েস স্যার। at that moment, এই মুহূর্তে পুলিশ ডিপার্টমেন্ট শুড নট কি বলা হাইড দা কিনা, ওই যে এগুলা হেড করা উচিত না। আমার কি গুণ হয়েছে? আমার কি অনুবাদে ভুল হয়েছে? না স্যার। তাহলে তুমি মানে মনটা বড় করো। যখন তুমি আরেকবার শোনো, যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের ভেতরে এবং বাইরে ব্যাপক সমালোচনা হচ্ছে, তখন পুলিশ বিভাগের পক্ষ থেকে ওই আসামির সংখ্যা, এরপরে আটক ব্যক্তির সংখ্যা, মামলার সংখ্যা এগুলা গোপন করা, এগুলো না জানানোর অবস্থান আদৌ গ্রহণযোগ্য নয়। কেমন লাগলো কথাটা? কিন্তু আমি তো মনে করি যে এইটারে এক বাক্যে অনুবাদ করার চেয়ে, যে তুমি আবার আমার ইংলিশটা শোনো তো, এই দুইটা বাক্যের আমি আমি আমার মতো করে ইংলিশ বললাম। The human rights situation of Bangladesh is being widely criticized inside and outside the country. At that point, police department, the position of police department to not to publish the with a number of detainees and কি বলো, number of detainees and কি আর একটা কি আটক ব্যক্তির সংখ্যা and cases is not expected. আমার এতটুকু ইংলিশ তুমি বোঝো নাই? হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। জি তো স্যার। আমি এই কথা বললাম যে বাক্য কঠিন দাও, কোনো সমস্যা নাই, কঠিন বাক্য করে আমি আমার মতো সোজা করবো। এই জন্য প্রথম বাক্য লিখছি, যত তেরা বেড়া বাক্য দাও আমি এরকম সোজা করে ফেলবো আমার মতো করে। একটা বাক্য করে 3-4 বাক্যে অনুবাদ করবো, 4-5 বাক্যে অনুবাদ করবো। ঠিক আছে, ওকে। স্যার স্যার আমরা নিজেরা আমাদের মতো অনুবাদ করলাম, কিন্তু কিভাবে বুঝবো স্যার যে এভাবে অনুবাদ করলে আমার মার্কটা রিস্ক মার্কে থাকছে না? আচ্ছা, অনুবাদটা যদি শোনো, অনুবাদের কথা হলো যদি বোধগম্য হয়। বোধগম্য হচ্ছে কিনা? জি স্যার। জি স্যার। অনুবাদটা পড়ে স্যার বুঝতেছেন এবং ইটস ওকে, তাহলে হয়ে যাবে, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নেই। ওকে, আচ্ছা তাহলে এখন লিখবো এটা, এখন একটা এই কথাটা লেখা রাখো যে কঠিন
কি কি লিখছিল না? নিজস্ব কাঠামো পরিবর্তন করবো। ঠিক আছে, এই কথাটা লাল কলম দিয়ে লেখা রাখো। অর্থাৎ উম অর্থাৎ প্যাসেজের বাক্যটি যে স্ট্রাকচারে, প্যাসেজে বাক্যটি যে স্ট্রাকচারে স্ট্রাকচারে প্রদত্ত হয়েছে প্রদত্ত হয়েছে অবিকল, সে স্ট্রাকচার ফলো করে অনুবাদ করো। স্ট্রাকচার স্ট্রাকচার অনুসরণ করে অনুবাদ করা বাধ্যতামূলক নয়। কি লিখছে একদম বলো, করে শোনো। এসএসএ যে বাক্যটি যে স্ট্রাকচারে প্রদত্ত হয়েছে অবিকল সে স্ট্রাকচার অনুসরণ করে অনুবাদ করা বাধ্যতামূলক নয়। নয়, হ্যাঁ। অতএব অতএব কি করবো বলো? সিম্পলকে কি বলো? কমপ্লেক্স কম্পাউন্ডে। তারপরে বলো কমপ্লেক্স কম্পাউন্ড কি কি? সিম্পল করা যাবে। সিম্বলে সিম্পলে। একটি বড় বাক্যকে একাধিক স্বতন্ত্র বাক্যে অনুবাদ করা মোটেও কি নয় বলো? দোষের কিছু নয় স্যার। দর্শনীয় নয়। তাহলে আমরা ওই যে এই কথাটাই মাথায় রাখবো যে বাক্য যাই থাকুক, বাক্য যেমনি তো যদি দেখি এক বাক্যে অনুবাদ করতে পারতেছি না, তাহলে কি করবো? তখন আমরা এটাকে স্যার ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট বাক্যে ভেঙে নিব। স্যার আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ বলো। আচ্ছা, এই অতএব আমার নোট ওয়ানে আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে মন বড় করা, অর্থাৎ যে আরে এরকম একটা বাক্য দিলেন, কি করলেন না করলেন, এগুলো আমার কোনো, আমরা কেয়ার করি না এগুলো। এই কথাটা আমার ভুলে যাবে, ভুল যতবার ভুলবা ততই লেখা রাখো। আহ, মনে রাখবো মনে রাখবো কখনো 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 স্ট্রাকচার স্ট্রাকচার পরিবর্তন করে লিখতে অনুবাদ শুধু সুন্দর সুন্দরী সহজ না, সুন্দরও হয়। সহজ নয়, সুন্দরও হয়। কি হয় বলো? অনুবাদ সুন্দরও হয়। অতএব আমি অবিকল স্ট্রাকচার লেখার পক্ষে না। অবিকল স্ট্রাকচার পক্ষে লেখার পক্ষে না। ওকে, হ্যাঁ, লেখা শেষ। জি জি স্যার। স্যার। লাস্ট লেখা অনুবাদ করার সুবিধার্থে সুবিধার্থে কনজাংশন গুলো তো সবসময় মার্ক গোল মার্ক দিয়ে রাখবে। কনজাংশন গুলোকে মার্ক করে রাখবো।
আলাদা করতে পাওয়া যাবে। এই মানে এই যে কনজাংশন গুলো যদি মার্ক করে ফেলো তাহলে কি হবে? তাহলে স্বতন্ত্র বাক্য পাই দেবো না? জি স্যার। ওকে, ডান। এটা হলো আমার প্রথম কথা। আচ্ছা, প্রথমে মূল আমার আগে প্রথমে নিয়ে আসো স্ট্রাকচারে আমি কনফিডেন্ট ইনশাল্লাহ। এই 10টার যে নিয়মগুলো পড়বা এগুলোর মধ্যে মোটামুটি দাঁড় করানো যাবে 90%, 80% শিওর। কিন্তু প্রথমে আমি তোমার মনোবলটা ইয়ে করলাম যে যদি বড় বাক্য পাই যেটাতে আমি কোনো মতো স্ট্রাকচার মিলাতে পারি না, সেই ক্ষেত্রে আমরা কি কাজ করবো আগে বলো। ছোট ছোট অংশে ভাগ করব। আমার মতো করে বাক্যটা সাজাই নেব। ওকে, জি স্যার। এবার আসো। আমি 2000 সাল থেকে মানে 31তম বিসিএস থেকে আমি এক বাক্য পড়াই। নোট টু, নোট টু। এটা দিয়ে প্রায় 50% বাক্য অনুবাদ করে ফেলতে পারবা। 50 কি বলার কাছে 60% বলে দিলাম। না, দরকার নেই, 50 বলি, কারণ নোট নাই দরকার আছে। 50% বাক্য এটির অনুবাদ করা সম্ভব। করা সম্ভব। ওকে, এই তিনটি একটা মৌলিক স্ট্রাকচার হলো অনুবাদের সবচেয়ে বহুল ব্যবহৃত কৌশলটি হলো অনুবাদে বহুল ব্যবহৃত কৌশলটি হলো অনুবাদের সবচেয়ে বহুল ব্যবহৃত কৌশলটি কি? তোমরা একটু থামো, আগে আমি প্রস্তাবটাকে লিখলাম। মনে রাখো, কোন সূত্র টুত্র মুখস্থ করার কিছু নেই। প্রথমে সাবজেক্ট লেখা বন্ধ, ঠিক একটা আমি পড়লে আমি সাজাই নিয়ে গিয়ে তারপরে ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। তারপরে হলো কি বলো, আমরা সাবজেক্ট ফাইনাইট ভার্বকে দুইটা প্রশ্ন করবো, কাকে অথবা কি। প্রশ্নগুলোর উত্তরে কি পাই? অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, যেটা একটা পাই। আমি এটা পাওয়া হইলে পরে কমপ্লিমেন্ট পাবো, কিন্তু অবজেক্ট বলবা না কমপ্লিমেন্ট বলবা। বলো কমপ্লিমেন্ট কোনটা? এমএজ আর ওয়াজ এর পরে যেটা থাকবে কমপ্লিমেন্ট। তারপরে প্রশ্ন করবো কেমন, মানে ম্যানার, কোথায় মানে প্লেস, কখন মানে টাইম, কেন কিভাবে, ইটিসি। এগুলোর উত্তর কি বলি আমরা বলো? অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল। ওকে, আচ্ছা দাঁড়াও, এখানে আমরা একটা কথা বলে রাখতে চাই। অ্যাডভার্বিয়াল গুলো 8 পেজ করে বসানো যাবে, 8 পেজ করে বসানো যাবে। আর সাবজেক্ট হলো আমরা কে কারা প্রশ্ন করলে, কে কারা প্রশ্ন করলে কিসের সাবজেক্ট বলো? আর কি কাকে প্রশ্ন করলে কিসের সাবজেক্ট এখন বলো? প্যাসিভ। প্যাসিভ ভয়েস। একজন বলো, আমি একাধিকবার বলছি প্যাসিভ ভয়েসের কৌশল নিয়ে কত নম্বর নোটে পড়ার কথা?
বলো। নোট 8। স্যার সাবজেক্টের এটা আরেকবার একটু বলেন, ক্লিয়ার শুনতে পাইনি। লেখা শেষ কর, পরে বলতেছি। স্যার বাংলা বাক্য স্যার অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস এটা একটু বুঝতে অসুবিধা হয়। নোট 8 প্যাসিভ ভয়েসের সূত্র পাইবা। ভার প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে পারে, যায়, যেতে পারে, এগুলো প্যাসিভ ভয়েস। দেখবা কাজটি করা হচ্ছে, কি করা হচ্ছে, বুঝছো কিনা? জি স্যার। ওকে, নোট 8 পারবো। আর সাধারণত কে বা কারা প্রশ্ন করলে অ্যাক্টিভ ভয়েস। ফাইনাইট ভার্ব এটা কোথায় থেকে বলো? বাংলা বাক্যের শেষে। শেষে থাকে সাধারণত, তাই না? কাকে কি প্রশ্ন করলে অবজেক্ট। ওকে, হ্যাঁ, সবাই লিখছো? অ্যাডভার্বিয়ালের ব্যাপারে একটু কথা বলে রাখো। অ্যাডভার্বিয়ালের ব্যাপারে কি সিদ্ধান্তে আসছি আমরা? মিস করা যাবে। স্যার শেষ হয়নি? যে কোনো জায়গায় লেখা যায়, সেন্টেন্সের যে কোনো জায়গায় লেখা যাবে। হ্যাঁ, যে কোনো জায়গায় লেখা যাবে। লিখছো? জি স্যার। জি স্যার। ওকে, আবার আসো। আহ, আমি ওই যে আমি আমার ওই উদাহরণ থেকে শোনো। কোন উদাহরণ বলো? একজন বলো, আর উদাহরণ, বিখ্যাত উদাহরণটা। বাংলাদেশ সরকারেরটা। না না না, প্রধান শিক্ষক এটা। তার প্রধান শিক্ষক প্রত্যহ সকালে ক্লাসে আমাদেরকে আন্তরিকভাবে ইংরেজি পড়ান। দেখছো কি, এটা 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 যেহেতু আমি পারি, এই জন্য আবার অনুবাদ দিতে আমার সমস্যা হয় না। একবার কি পারি, ধরো আমি আর কিছু পারি না। প্রধান শিক্ষক প্রতিদিন সকালে ক্লাসে আমাদেরকে আন্তরিকভাবে ইংরেজি পড়া। ওকে, তাহলে প্রথমে হলো নিয়ে আসো, কে পড়ান? প্রধান শিক্ষক পড়ান। পড়ান 2। প্রশ্ন করো, প্রশ্ন করো। কে কাকে পড়ান? পড়ান? আমাদেরকে কি পড়ান? রাজনীতি কেমনে পড়ান? ইংরেজি পড়ান। জি। কোথায় কিভাবে পড়ান? পড়ান? ক্লাসে পড়ান। কখন পড়ান? দা হেডমাস্টার। টিচার, তাই না? পড়ান, প্রশ্ন করো। দা হেডমাস্টার টিচার্স পরে আমাদেরকে টিচার্স আস আস কি পড়ান? ইংলিশ। ইংলিশ। অবজেক্ট 1, এটা হলো অবজেক্ট 2। এটা এটা মানে অবজেক্ট 1 2 না লেখা পরিষ্কার ভাবে লেখা দেন। বলো কোনটা কোন অবজেক্ট? আস হলো ইনডিরেক্ট আর ইংলিশ ডিরেক্ট।
আস হলো ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট, আর ইংলিশ হলো ডিরেক্ট অবজেক্ট। তারপরে পরে বলো, দ্য হেডমাস্টার টিচার্স আস ইংলিশ। তারপরে কি বলো? কর্ডিয়াল, পরে আসতে আমরা পাচ্ছি কর্ডিয়ালি, আন্তরিকভাবে স্যার, কর্ডিয়ালি ইন দ্য ক্লাস। cordially in the class এভরি every মর্নিং। morning, cordially in the class আর কি বলো? every morning। তাহলে adverb 1, adverb 2, adverb 3, তিনটে অ্যাডভার্বের ব্যাপারে সিদ্ধান্ত বলো। জি স্যার। কি সিদ্ধান্ত? স্যার এগুলো এক্সচেঞ্জ করতে পারবো আর কি আগে পিছে। এক্সচেঞ্জ করা যাবে, পেজ করা যাবে। ওকে, অ্যাক্টিসের সূত্র অনুযায়ী যেমন ধরো আমরা কর্ডিয়ালিটাকে, যেমন ধরো একটা নিয়ম আছে আমরা সামনে পড়বো, কি নিয়ম বলার জন্য? অ্যাডভার্ব অফ ম্যানার ফ্রিকোয়েন্সি, এটাকে চাইলে আমরা কোথায় এনে বসাইতে পারি বলো? স্যার বাক্যের শুরুতে, সরি বাক্যের শুরুতে। ভার্বের আগে। আচ্ছা 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 সাবজেক্টের দ্য হেডমাস্টার কোর্ডিয়ালি টিচার ইন দ্য ক্লাস এভরি মর্নিং। কেউ যদি আমরা শুরুতে এভরি মর্নিং বলি, এভরি মর্নিং দ্য হেডমাস্টার টিচার্স আস ইংলিশ, কোনো সমস্যা? জি না স্যার। আর আস এবং ইংলিশের ক্ষেত্রে, আস এবং ইংলিশের ক্ষেত্রে আমরা চাইলে কি এলোমেলো করতে পারি, কিন্তু প্র্যাকটিস করতে পারি কিনা? দ্য হেডমাস্টার টিচার্স টু আস। ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট চেঞ্জ করা যায়। এই বাক্যটা বুঝো নাই এমন কেউ থাকলে বলতে পারো? সত্যি করে বলো, এই বাক্যের মানে শুধু এ প্লাস বি হোল স্কয়ার এই সূত্রটা বুঝলে চলবে। কারো কোনো সমস্যা? প্র্যাকটিসে দেবো। না স্যার, প্র্যাকটিস ছিল না। তাহলে আমি কয়েকটা এখানে করাচ্ছি। এটা রান প্রধান শিক্ষক, এটা ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। ইংলিশ করবা বাসায়, আসো বলো কি বাক্যটা বলো। মা মা প্রতিদিন সন্ধ্যায় আমাদেরকে ভালোবাসা প্রতিদিন দিয়ে সন্ধ্যায় আমাদেরকে ভালোবাসা দিয়ে গল্প শোনায়। গল্প সাবজেক্ট কে? মা। মাদার। বার কি? গল্প গল্প শোনানো। শোনানো। দুই শোনান। প্রশ্ন ধরো। কাকে শোনান? তিন মাদার টেলস আস। কি শোনান? গল্প। চার স্টোরি। দ্য স্টোরি। দ্য স্টোরি, স্টোরি। মাদার টেলস আস এ স্টোরি অথবা স্টোরি, তাই না? কিভাবে শোনান? হ্যাঁ, কিভাবে শোনান? কিভাবে শোনান, কখন শোনান। কখন শোনান? তাহলে এই দুইটা অ্যাডভার্বিয়াল। ভালোবাসা দিয়ে ইংলিশ কি বলো? উইথ লাভ, উইথ লাভ, cordially, affectionately, lovingly। আমি যদি বলে বলি মাদার লাভিং, আমি অনুবাদে লিখছি মাদার লাভিংলি টেলস। লাভিংলি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা মূল ভার্বের আগে নিয়ে আসছি। আপত্তি আছে কারোর? না স্যার।
আমি আবার আবার বললাম এগুলো কিন্তু তোমার হাত চালু করার জন্য। এটা এটা কি আমি মুখে মুখে বলতে বলছি নাকি আবার লিখবা? লিখতে হবে। লিখতে আমি হবে। লিখছি। এখন আমি ইংলিশ বলবো না, জাস্ট তোমার দেখাইতেছি। দেখো, আসো। শিক্ষক পরিশ্রম, হ্যাঁ, শিক্ষক পরিশ্রম করে। হ্যাঁ, হ্যাঁ, শিক্ষক পরিশ্রম করে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য মনোযোগ সহকারে পাঠ্য বই পড়ান। শিক্ষক পড়ান, কাকে পড়ান, কি পড়ান, বাকিগুলো অ্যাডভার্বিয়াল। ওকে, ওকে বলো। ওকে স্যার। বাবা রাতে আমাকে ধৈর্য ধৈর্য ধরে গণিতের সমস্যাগুলো বুঝান। সাবজেক্ট কে? বাবা। বাবা। বুঝান, কাকে বুঝান? আমাকে আমাকে কি বোঝান। বুঝান? গণিতের গণিতের সমস্যা। সমস্যা। কেমনে বুঝান? ধৈর্য ধরে। ধরে। প্যাশনেটলি যদি বলি, আমি প্যাশনেটলি যদি বলি, প্যাশনেটলিটা কি মূল ভার্বের আগে বসাইতে পারবো কিনা? পারবো স্যার। সহপাঠী সারা দুপুর ধরে আমাদেরকে নতুন কৌশল শেখায়। সেম। কোচ মাঠে বিকেলে দলকে ধৈর্য ধরে ফুটবল খেলা শেখান। ওকে, হ্যাঁ, এগুলো সহজ। ডাক্তার নির্ভুলভাবে রোগীদেরকে চিকিৎসার প্রয়োজনীয় পরামর্শ দেন। ইয়েস। ডাক্তার পরামর্শ দেন, অ্যাডভাইসেস, প্রোভাইডস, পরামর্শ দেন। কি দেন? কাকে দেন? তাই না? ওকে। রোগীদের। দাদা রাতে আমাদেরকে আনন্দের সাথে পুরোনো দিনের গল্প শোনান। ওকে, ইয়েস স্যার। ওকে স্যার। আসো। কই গেল? বাংলাদেশের রপ্তানি খাতের প্রধান উৎস হিসেবে পোশাক শিল্পকে স্থাপন করা। বাংলাদেশ রপ্তানি খাতের, এই দেখো, এই ক্ষেত্রে তুমি এই কাজটা করবা। আন্ডারলাইন করবা। বাংলাদেশ রপ্তানি খাতের প্রধান উৎস হিসেবে পোশাক শিল্পকে স্থাপন করেছে। কথা বলো, সাবজেক্ট কি? বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশ ভারত কি? স্থাপন করেছে। 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 has established। হ্যাঁ, কি কি বা কাকে? পোশাক শিল্পকে। পোশাক শিল্পকে। কিভাবে? কিভাবে রপ্তানি খাতের প্রধান উৎস হিসেবে। কথা বুঝতেছিল না? শ্রমিকরা সাবজেক্ট। শ্রমিকরা কলম করে না। শ্রমিকরা, তারপরে বলো, অবদান রাখে। অবদান রাখে। তারপরে দেশের অর্থনীতিতে। হ্যাঁ, দেশের অর্থনীতিতে। তারপরে কিভাবে উদ্যোক্তারা সাবজেক্ট। ভার্ব কি? প্রসারিত করছে। কি প্রসারিত করছে? শিল্পকে। আরো দেখছি নতুন মাধ্যমে। শিল্পকে, তাই না? কাকে? শিল্পকে। কোথায়? আন্তর্জাতিক পর্যায়ে। কিভাবে? তোমরা আমার সাথে এতটুকু রাজি আছো কিনা? উদ্যোক্তারা 1 প্রসারিত করছে, 2 উদ্যোক্তারা প্রসারিত, এক্সপান্ডস, তুমি যেই তুমি দিলা, প্রসারিত করছে, হ্যাঁ, শিল্পকে। তারপরে আন্তর্জাতিক পর্যায়ে এবং কি বলো, নতুন বাজার অনুসন্ধানের মাধ্যমে। এই দুইটা হলো অ্যাডভার্বিয়াল। ইয়েস অর নো? তোমার কাজ হলো নোট করালাম দুইটা, শুধু এই অনুবাদ গুলো করবা। কিন্তু তুমি চেষ্টা করবা, তুমি একটা কাজ করবা, তুমি আগে এই সলিউশনটা আছে, সলিউশনটা দেখে দেখে লিখে ফেলবা। কি বলছি বলো? না স্যার, এটা করা আগে নিজে চেষ্টা করব। প্রাইমারি স্কুলে যখন ওই যে আব্বা ওই অঙ্ক করাইতে দিয়া চলে দিতে বলো, এগুলো করো। অঙ্ক তো শেষের দিকে কি আছে বলো? উত্তর দেওয়া আছে স্যার। তো 2 সংখ্যার একবার মনে আছে, হ্যাঁ, 2 সংখ্যার ধরো
9 দোকানে 18 এটা বুঝলাম, 9 যোগ 9 এটা 18, 7 দোকানে 14, কিন্তু দুই সংখ্যাটা তো আর নিচে ফল বসাই দিলে হয় না, এটা কিছু কারবার করতে হয় না। জি স্যার। আমি কিন্তু ওই যে ধরো দুই সংখ্যাটা এইভাবে উত্তর বসাই ফেলছি, বাকিটা তো ইতিহাস, তাই না? মানে নিজেরই চালাক মনে করলে যা হয় আর কি। তারপর তো এসে বুঝছে যে আমি চোরাই করছি এখানে। ওকে, তো এই নোট 1 2 ডান, হ্যাঁ 3 4 এভাবে রেগুলার প্র্যাকটিস করতে করতে এটা করো, 20টা বাক্যে দেখবে যে তোমার হাত অনেকটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ। স্যার আপনি এসএস জন্য রিসেন্ট যে একটা সাজেশন দিয়েছেন স্যার, সেখানে স্যার দিয়ে গণ দিচ্ছি অভ্যুত্থানের প্রেক্ষাপটে যেগুলো অ্যাড হবে ওগুলো কিন্তু নাই স্যার। দিছি তো। নাজমুল ভাই যে পিডিএফটা দিছে ওটাতে কিন্তু মানে আপডেট গুলো নাই, হ্যাঁ, কি করে যেগুলো এটা? আমরা সবাই বলেছিলাম আপডেট গুলা দিতে। আপনি স্যার ওটাতে দেখেন স্যার, ওটাতে আপডেট গুলো নাই স্যার। দাঁড়াও, দেখে লই। স্যার আপনি পিডিএফটা আবার দিয়েন গ্রুপে। দাঁড়াও, দেখতেছি, দাঁড়াও। স্যার ওখানে আপডেট গুলো ব্যাচ বাদ দিছে। 12তে আপনার কোনো পিডিএফ আসেনি স্যার, আপনি সবগুলো পিডিএফ আরেকবার দিচ্ছেন, এই 2টা পিডিএফ। এই যে সবগুলো আপডেট করা আছে, দাঁড়াও আমি বলি। স্যার গ্রুপে যেটা দেওয়া হয়েছে এটা ওইটা একজনের হাতে লাগে হ্যান্ড নোট। না 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 ম্যাডাম, আমি বলি, এই দেখো, গণতন্ত্র উদাহরণ বাংলাদেশ স্যার সাম্প্রতিক এটা অর্জন দেয়া উপলক্ষে হয়নি গ্রুপে। 2024 সালে গণ স্যার এটা দেওয়া অভ্যুত্থানের হয়নি, ছাত্র প্লাস সমাজ। স্যার এটা আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব স্যার ওখানে 2024 সালে স্যার গণ ওয়ার্ড ফাইলটা অভ্যুত্থানের দিলে ছাত্র ভালো হয় স্যার, সমাজের ভূমিকা, মাইক্রোসফট ওয়ার্ড। অথবা তরুণ প্রজন্মের ভূমিকা জাতি গঠনের সম্ভাবনা চ্যালেঞ্জ, বুঝছো বিষয়টা? স্যার এটা দেওয়া হয়নি, প্লাস স্যার ওয়ার্ড ফাইলটা দিয়ে ভালো স্যার, মাইক্রোসফট ওয়ার্ড হলে একটু ঠিক আছে, প্রিন্ট দিতে ওকে, সুবিধা। দেখতেছি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার, গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার পর, দেখো আরেকবার একটা চুপ বলে না, একটা মিনিট। সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রীতি রেখা, চ্যালেঞ্জ করণীয়, মব জাস্টিস, সামাজিক বিচারের পথে বাধা। এরপরে ন্যায় বিচার ও সুশাসন, সুশীল সমাজের ভূমিকা, হ্যাঁ বাংলাদেশের পোশাক শিল্প, সাফল্য ও ভবিষ্যৎ, সাফল্য চ্যালেঞ্জ ভবিষ্যৎ, তিনটেই নিয়ে আসছি। মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, কারণ প্রভাব অধিকার, বাংলাদেশের ন্যাশনাল বিচার বিভাগের স্বাধীনতা, রেমিটেন্স, নারী ক্ষমতায়ন, গ্লোবাল ওয়ার্মিং, জলবায়ু শরণার্থীর চ্যালেঞ্জ মোকাবেলা, হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বাংলাদেশের ভূমিকা, বাংলাদেশ রাজ্যব্যাপী সমস্যা, শিক্ষা খাতের সমস্যার সমাধান, সুশাসন, সাংস্কৃতিক ঐতিহ্য, সংবিধান, মূল্যবোধ, এই যে সংশোধন প্রক্রিয়া আর কি, যেটা শ্বেতপত্র প্রকাশ, দুর্নীতি প্রতিরোধ বাংলাদেশ ভিতরে, বুঝছো কিনা? শ্বেতপত্র প্রকাশ তো মূলত দুর্নীতি প্রতিরোধের জন্য। রোহিঙ্গা সংকট, বাংলাদেশের কৃষি খাত, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, ওকে, সিরিয়া সংকট ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, আচ্ছা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, পর্যটন, মানব সম্পদ, বাক স্বাধীনতা, গণমাধ্যম, টেকসই উন্নয়ন, এসডিজি, গ্রামীণ অর্থনীতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, বিশ্বব্যাপী শক্তি সংকট, এনার্জি ক্রাইসিস, শান্তি চুক্তি, নিগোষ্ঠী, পোর্ট রেগুলেশন, এনজিও, ক্ষুদ্র ঋণ, বাংলাদেশের বেকারত্ব সমস্যা, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এক্সট্রা কি যেগুলা, দারিদ্র বিমোচন, ব্লু ইকোনমি, এই আর কোনটা মোটামুটি যেগুলো সব বলছে সবগুলো মোটামুটি আসছে আশা করি। স্যার রোড অ্যাক্সিডেন্ট বিষয়টা আসে নাই স্যার, রোড অ্যাক্সিডেন্ট। কারণ দুর্ঘটনা আসা ভালো বলছে, এটা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, এরপরে স্যার বর্তমান প্রেক্ষাপট হচ্ছে বাংলাদেশের পুলিশের কি দায়িত্ব করণীয়, এটা কি ইম্পর্টেন্ট? পুরো রচনা এটার জন্য না, সুশাসন যদি নিয়ে আসো, সুশাসন না, রুল অফ ল, এগুলাতে নিলে এগুলো আসবে, দুর্নীতি এগুলোর সাথে চলে আসবে সাব পয়েন্ট হিসাবে, হ্যাঁ ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, হ্যাঁ? এটাই দিচ্ছে গ্রুপে। তাহলে দুইটা কাজ দুইটা কি 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 পাইছো? স্যার একটু স্যার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা দিয়ে দিন স্যার। কি কাজ বলো, কাজ কি তোমাদের? প্র্যাকটিস অনুবাদগুলোর প্র্যাকটিস আলোকে স্যার এগুলো প্র্যাকটিস করবো। 1 2 এর আলোকে 20টা বাক্য প্র্যাকটিস করবে এখনই, আল্লাহ হাফেজ, ঠিক আছে? দেখো কিন্তু মিস করো না, পারলেও লিখবা, লিখতে লিখতে দেখবা যে হাতটা চালু হয়ে যাবে, স্যার ফরম্যাট ধরে গ্রুপে লিখতে ঠিক হয়ে যাবে। স্লাইড গুলো দিয়ে দিলে ভালো হতো। দিয়ে দিতেছে না স্ট্রাইক, মানে সেটা কি? আল্লাহ হাফেজ, বাই, সালাম আল্লাহ সালাম হাফেজ, দিচ্ছি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে।